সুধী দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বৈঠকে। বিডি এক্সপার্ট আয়োজিত আমাদের মহান স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির একটি অংশ ছিল আমাদের আজকের এই বৈঠক। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই আজকের অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে আছি আমি অসীম সাহা রায়, এবং আমার সাথে আমার সহযাত্রী হিসেবে আছেন বিডি এক্সপার্টের পক্ষ থেকে নাজমুল হাসান ভাই। আমি নাজমুল ভাইকে সবার সাথে পরিচয় করে দিতে চাই। ধন্যবাদ ধন্যবাদ অসীম দা আমাকে করার জন্য। আমি নাজমুল, আমি বিডি এক্সপার্টের একজন আইডি। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুধু দর্শক, আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এটার টপিক হয়েছে রেমিটেন্স, সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা। আমরা বিশ্বাস করি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এবং প্রবাসী মানুষদের বিষয়ে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আমাদের এই আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, কমেন্ট করার মাধ্যমে আপনাদের মতামত জানানোর জন্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করার মাধ্যমে আমাদের কাছে সেই প্রশ্নগুলো পৌঁছে দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানের যে অতিথি, উনি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিবেন এবং আরো গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন উনি এইগুলো আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিবেন। আমরা আর দেরি করব না, আমরা আমাদের আজকের অতিথিকে আমাদের সামনে নিয়ে আসব। আপনারা জানেন ইতিমধ্যে আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন ন্যাশনাল ব্যাংক রেমিটেন্স হাউস মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আক্তার উদ্দিন আহমেদ। আক্তার ভাই, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি আজকে রেমিটেন্স সংক্রান্ত আপনাদের যে বিশেষ করে আপনারা যেটা বলছেন যে রেমিটেন্সের ভূমিকা এবং এইটার যে প্রতিবন্ধকতা, সম্ভাবনা, এটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে এবং আমার ধারণা যে আমরা আজকে অনেক কিছুই এখানে খোলাসা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আক্তার ভাইকে। শুধু দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে কাজ করার জন্য আসেন অথবা কর্মসংস্থানের জন্য আসেন, তাদের জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে নিজ দেশের টাকা পাঠানো, এবং বিদেশের কর্মক্ষেত্র থেকে নিজের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে রেমিটেন্স হাউসের মাধ্যমে দেশের মানুষের কাছে অথবা পরিবারের কাছে টাকা পাঠানো। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মার্চ মাস আমাদের মহান স্বাধীনতার মাস। এবছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। বিডি এক্সপার্ট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল এই ঐতিহাসিক মাসকে ঘিরে। তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই আয়োজন। আজকের আয়োজনের মাধ্যমেই আমাদের মাসব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন ছিল তার সমাপ্তি ঘটবে, এবং আমাদের শেষ অনুষ্ঠানে আমরা বেছে নিয়েছি প্রবাসী বাংলাদেশীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রেমিটেন্স। আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কমেন্ট করার মাধ্যমে আপনাদের প্রশ্ন এবং যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আমাদের আজকের যে প্রধান অতিথি আছেন ওনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং আপনাদের প্রশ্ন করার জন্য আপনারা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট অপশন ব্যবহার করতে পারেন, সেখান থেকে আমরা আমাদের প্রশ্নগুলো নিয়ে নিব। আক্তার ভাই, আপনাকে আনুষ্ঠানিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আপনার কাছ থেকে অনুষ্ঠানটা শুরু করব। সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, আমরা যেহেতু মালয়েশিয়া থেকে এই অনুষ্ঠানটা করছি, আমাদের আজকে ফোকাস থাকবে অবশ্যই মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিরা। তো মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিরা গত কয়েক বছর যাবত অথবা কয়েক দশক যাবত বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা জানি বাংলাদেশের আজকের যে শক্ত অর্থনীতি বা মজবুত অর্থনীতি, তার অন্যতম ভিত্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ। আমরা প্রথমে আপনার কাছে একটু স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানের দিকে চলে যাব
গত কয়েক বছরে মালয়েশিয়া থেকে ঠিক কি পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠানো হয়েছে বৈধ পথে, অর্থাৎ আপনাদের ন্যাশনাল ব্যাংক রেমিটেন্স হাউস এই চ্যানেলের মাধ্যমে? আপনি যদি একটু আমাদেরকে এটা জানাতেন, আমার ধারণা এই অঙ্কটা যখন আমরা জানতে পারবো, আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক বেশি গর্ব অনুভব করব যে আমরা আসলে কি পরিমাণ অর্থ আমাদের অর্থনীতিতে পাঠানোর মাধ্যমে অবদান রাখতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অসীম, খুব সুন্দর প্রশ্ন করছেন। তার আগে আমি আসলে বাংলাদেশে যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে রেমিটেন্স কেমন পরিমাণ আসে সে সম্পর্কে একটা ধারণা দিব। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভূমিকা কেমন সেটার একটা ধারণা দিব। বাংলাদেশ আসলে রেমিটেন্স ইনফ্লোতে বাংলাদেশের ভূমিকা কতটুকু গোটা বিশ্বে সেটা সম্পর্কে একটা ধারণা দিব। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন আসলে তারা প্রবাসে কাজ করে। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যেমন ইন্ডিয়া, মেক্সিকো, চায়না, রাশিয়া, সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপিন, আফগানিস্তান, আমি যদি টপ 10 কান্ট্রির কথা যদি বলি, সেক্ষেত্রে সারা পৃথিবীতে আমরা যেটা দেখি মাইগ্রেন্ট ওয়ার্কার এই মুহূর্তে ইন্ডিয়ার যেমন আপনার প্রায় 18 মিলিয়ন ওয়ার্কার ইন্ডিয়ার হলো বাইরে আছে। মেক্সিকোর আছে প্রায় 12 মিলিয়ন, চায়নার আছে প্রায় 11 মিলিয়ন, রাশিয়ারও প্রায় 11 মিলিয়ন, সিরিয়ার আছে হলো 9 মিলিয়ন, বাংলাদেশের আছে প্রায় 10 মিলিয়ন। দ্যাট মিনস আমরা যেটা বলি যে বাংলাদেশি আসলে বৈধ শ্রমিক বাইরে কিন্তু প্রায় 1 কোটির মতো বৈধ শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে। এবং এরপরেই পাকিস্তান কিন্তু আমাদের থেকেও আরো অনেক কম, পাকিস্তান প্রায় 6 মিলিয়নের মতো, ইউক্রেন 6 মিলিয়ন, ফিলিপিন আছে যারা ফিলিপিনো যারা এরা আছে 5.5 মিলিয়নের মতো, আফগানিস্তানও আছে হলো 5 মিলিয়নের কিছু কম বেশি। সারা পৃথিবীতে বাংলাদেশি ওয়েজ আর্নাররা যারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় 1 কোটি ছড়িয়ে ছিটেই আছে, এইটার অবস্থান যদি আমরা টপ 10-এ যদি ধরি, বাংলাদেশের অবস্থান 6 নম্বর। দ্যাট মিনস বাংলাদেশও পৃথিবীর প্রায় 120টার মতো দেশে বাংলাদেশি লোকজন ছড়াই ছিটেই আছে। তার ভিতরে মিডিল ইস্টে সবচেয়ে বেশি, এরপরে হলো মালয়েশিয়া, এরপরে হলো আপনার ইউকে, দ্যাট মিনস যুক্তরাজ্য, এই দেশগুলো। মালয়েশিয়াতে শ্রমিকের সংখ্যা যেটা আমরা সাধারণত বলে থাকি, আমরা অনেকেই আনঅফিসিয়াল অনেক কথা বলে থাকি, কিন্তু আসলে মালয়েশিয়ার শ্রমিক সংখ্যা সেটা কাগজে কলমে মোটামুটি যেটা দেখা যায় 8 লক্ষের মতো, যদিও আমরা এটা বলি হয়তো 12 থেকে 14 লক্ষের মতো শ্রমিক এখানে আছে, ডকুমেন্টেড এবং আনডকুমেন্টেড সমস্ত সবকিছু মিলে। মালয়েশিয়া থেকে প্রতি মাসে প্রায় 115 থেকে 21 মিলিয়নের মতো ইউএস ডলার বাংলাদেশে যায় প্রতি মাসে। মালয়েশিয়া থেকে প্রতি মাসে এই পরিমাণ ইউএস ডলার 115 থেকে 121 ডলার, এটা কম বেশি হয়। আপনার এনবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়া, আমরা এখানে আমাদের অপারেশন শুরু করি 2009 সাল থেকে। আমাদের প্রথম দিকে যেমন আমরা 7 থেকে 8 মিলিয়ন প্রতি মাসে আমরা পাঠাতে পারতাম, আমরা এখন কিন্তু সেইটা প্রায় 15 থেকে 17 মিলিয়ন পর্যন্ত প্রতি মাসে রেমিটেন্স আমাদের দেশে আমরা পাঠাতে পারি। মালয়েশিয়া রেমিটেন্স প্রেরণে কেন গুরুত্বপূর্ণ? মালয়েশিয়াতে শ্রমিকরা যারা বসবাস করেন আসলে তারা মনে করেন যে তারা আসলে দেশেই আছেন। এটা বাংলাদেশের অতি নিকটে এবং এই দেশটি অত্যন্ত শ্রমিক বান্ধব দেশ। কিন্তু এখানে একটা পরিসংখ্যান যদি আমি দেই যে আসলে বৈধ এবং অবৈধ রেমিটেন্স যেহেতু আমরা এই সেক্টর নিয়ে কাজ করি, আমাদের মোটামুটি আমাদের পরিসংখ্যান মোতাবেক
মালয়েশিয়া থেকে যে রেমিটেন্স প্রতি মাসে যাচ্ছে, এই রেমিটেন্সের পরিমাণ আসলে 40 থেকে 45 ভাগ মাত্র বৈধ। 55 থেকে 60 ভাগ আসলে এটা হলো অবৈধ রেমিটেন্স, এবং সেটা কিন্তু এখনো অবৈধ রয়ে গেছে। যেহেতু আজকে বলার সুযোগ হয়েছে, অনেকেই হয়তো পরবর্তীতে এটা এই জিনিসটা দেখবেন, সেই জন্য আমি একটু খোলসা করি যে বৈধ রেমিটেন্সটা কি, অবৈধ রেমিটেন্সটা কি। বৈধ যেটা লিগাল চ্যানেলে যে রেমিটেন্স গুলো পাঠানো হয় এটাই বৈধ, এটা আমরা সবাই জানি। অবৈধ রেমিটেন্স যেটা হুন্ডি হাওয়ালা অথবা আমরা ডিজিটাল হুন্ডি বলি, এইটার প্রসার কিন্তু অনেক বেশি, এইটার ক্ষেত্রটা অনেক বেশি। কেন এই ক্ষেত্র? সেই ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো চাহিদা এবং যোগান, যেটা আমরা ইকোনমিক্সের ছাত্র যারা পড়েছি, চাহিদা এবং যোগানের কারণেই কিন্তু অবৈধ রেমিটেন্সের চাহিদা বেশি। এখন কেন অবৈধ রেমিটেন্সের চাহিদা বেশি? আপনারা জানেন, রেমিটেন্সকে বৈধ করার জন্য সরকার বিভিন্ন সময় প্রণোদনা যেমন দেয়, সরকারি বেসরকারি ব্যাংকগুলোও কিন্তু নানাভাবে উৎসাহ দিতে থাকে যাতে সঠিক পথে, বৈধ পথে রেমিটেন্সটা যায়, কিন্তু তারপরেও যায় না। কেন যায় না? না যাওয়ার কারণ হলো ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা কি? সেই ডিমান্ডটা হলো আমাদের দেশে যারা কালো কারবারি যারা করেন, যারা অবৈধ উৎস থেকে টাকা ইনকাম করেন, তারা এই টাকাটা আসলে দেশে রাখাটা নিরাপদ মনে করেন না। ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি তাদেরকে যে কোনো মুহূর্তে ধরতে পারে, তাদেরকে বিভিন্ন দিক থেকে ইনকাম ট্যাক্সের যারা আছে তারা এটাকে চ্যালেঞ্জ করতে পারে, যার ফলে তারা এই টাকাটা বিভিন্ন হুন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে। তাদের এই চাহিদাটার সৃষ্টি এখান থেকেই দেখা গেল যে গভর্নমেন্ট প্রণোদনা দিয়ে আজকে আমাদের বাংলাদেশের টাকার রেট 20 টাকা 20 পয়সা, কিন্তু আমরা যদি প্রণোদনা যদি হিসাব করি সেই টাকার রেট এসে দাঁড়ায় প্রায় 21 টাকার মতো। কিন্তু যারা অবৈধ উৎস থেকে এই টাকাটা নিচ্ছেন তারা কিন্তু সেইটার থেকে আরো 15 থেকে 20 পয়সা বেশি দিয়ে সেই টাকাটা কিন্তু তারা কালেকশন করছেন। কেন কালেকশন করছেন? যেহেতু তাদের বিক্রি করার জায়গা আছে। আপনারা জানেন, রেমিটেন্সের প্রবাহ যখন কমে যাচ্ছিল, গভর্নমেন্ট তখন প্রণোদনা নিয়ে এগিয়ে আসছিল যে কোনোভাবে এই ফ্লোটা বাড়ানোর জন্য। কোভিডের সময় রেমিটেন্স কমার কথা ছিল, কিন্তু রেমিটেন্স বেড়ে গেছে। কোভিডের সময় আসলে রেমিটেন্স কমার কথা ছিল, যেহেতু শ্রমিকরা তারা বাস হারিয়েছে। আক্তার ভাই, আমরা আসলে এই প্রসঙ্গগুলোতে একটু পরে আবার যাব পর্যায়ক্রমে। ঠিক আছে। প্রথমে আমরা জানতে চাচ্ছিলাম আসলে কি পরিমাণ রেমিটেন্স আমাদের দেশ থেকে এই দেশ থেকে আমাদের দেশে যাচ্ছে, অর্থাৎ ইনফ্লোটা। আমি এবার আমাদের সহযাত্রী নাজমুল ভাইকে আমাদের স্ক্রিনে নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ অসীম দা। ধন্যবাদ নাজমুল ভাই, আপনি যদি এবার ফ্লোরটা নেন প্লিজ। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আক্তার ভাই, মানে আসলে এটা আমাদের জন্য একটা প্রিভিলেজ আপনার সাথে কথা বলা এভাবে সরাসরি একটা অনুষ্ঠানের মাধ্যমে। অ্যান্ড হোয়াট আই ফাউন্ড যে আপনি শুধুমাত্র একজন যে ফাইনেস্ট ব্যাংকারই না, এবং আপনি অসম্ভব ভালো মনের একজন মানুষও বটে। তো আমরা অবশ্যই আপনাকে মানে খুবই রেসপেক্ট করি এবং অ্যাডমায়ার করি আপনাকে আপনার এই মন মানসিকতার জন্য। হ্যাঁ, আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদেরকে কিছু তথ্য দিলেন, যথেষ্ট ইয়ে ছিল, ইনফরমেটিভ ছিল আপনার কথাগুলো, যে আমাদের মালয়েশিয়াতে প্রায় এখানে 12 থেকে 14 লক্ষ প্রবাসী আমরা আছি, বাংলাদেশি আমরা আছি। এবং আপনি যেটা বললেন যে এর মধ্যে অ্যারাউন্ড 40% হয়তো আমাদের লিগ্যাল ওয়েতে রেমিটেন্স যাচ্ছে, এবং বাকিটা হয়তো ইলিগাল ওয়েতে বা অন্যান্য ভাবে যাচ্ছে। সেটা আসলে দুঃখজনক, কারণ হচ্ছে যে যখন এটা অবৈধ পথে যায় দেশ, ডেফিনেটলি আমরা মানে দেশ তার যে ডিজার্ভ করে, যে প্রফিটেবিলিটি ডিজার্ভ করে বা ইয়েটা থেকে বঞ্চিত হয়, সুযোগ থেকে বঞ্চিত হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও মনে করি যে এই যে 40% যারা আমরা বৈধ উপায়ে দেশে টাকা পাঠাচ্ছি,
তারাও হয়তো কিছু প্রবলেম হয়তো ফেস করে থাকবে বা ইয়ে করবে। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই 40,000 এর মধ্যে জাস্ট জানার জন্য যে আপনাদের এনবিএল আসলে কিভাবে কতটুকু কন্ট্রিবিউট এখানে করতে পারছে, আমাদের প্রবাসীদের কি পরিমাণ অ্যাকাউন্ট আপনাদের আপনাদের সাথে আছে, শুধু এনবিএল আপনার আপনার অর্গানাইজেশনের সাথে আছে? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের রেজিস্টার্ড কাস্টমার আছে 2,92,000 এই মুহূর্তে। আমাদের আজকে পর্যন্ত আমরা যেটা দেখছি, আমাদের রেজিস্টার্ড কাস্টমার আছে হলো 2,42,000। বাংলাদেশের টাকা পাঠান এ ধরনের রেমিটেন্স কোম্পানি এখানে আছে 37টা রেমিটেন্স কোম্পানি। তারা বিভিন্ন সোর্স দিয়ে বাংলাদেশে টাকা পাঠান। এখানে বাংলাদেশি ব্যাংকগুলোর ভিতরে ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, 3টা প্রতিনিধিত্বকারী ব্যাংক থাকলেও এনবিএল মানি ট্রান্সফার বাংলাদেশিদের টাকা সবচেয়ে বেশি বাংলাদেশে পাঠায়, যেটার পরিমাণের আগেই আমি আপনাকে বলছি যে আমাদের প্রতি মাসে প্রায় 15 থেকে 17 মিলিয়ন পর্যন্ত ডলার আমরা বাংলাদেশে পাঠাতে পারি। আপনার যে প্রশ্ন ছিল সে প্রশ্নের বোধহয় আমি উত্তর দিতে পারছি। আর একটা হলো যে আমরা এই যে 40%-এর উপরে মানুষকে কিভাবে বৈধ পথে আনা যায় সেজন্য কিন্তু আমরা সবসময় বিভিন্ন মিটিং, বিভিন্ন সেমিনার, আমরা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু করে থাকি। ছাড়াও কিন্তু আমাদের মার্কেটিং টিম আমরা কিন্তু ডোর টু ডোর মাঝে মাঝে যে মানুষকে বুঝাই যে বৈধ পথে টাকা পাঠালে কি সুবিধা এবং আপনি যদি অবৈধ পথে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার কি কি দুর্ভোগ হতে পারে। নাজমুল ভাই। ঠিক, ধন্যবাদ আকবর ভাই, ধন্যবাদ। অসুবিধা আমার মনে হয় পরবর্তী কোশ্চেনটা আপনি করতে পারেন। ধন্যবাদ আক্তার ভাই এবং নাজমুল ভাইকে। আক্তার ভাই, আমরা আসলে এই প্রসঙ্গে এখন আসব। আমাদের দেশের মানুষ যারা এখানে কাজ করছেন মালয়েশিয়াতে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে, যা আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন, বৈধ পথে বাংলাদেশের টাকা পাঠানোর আসলে কি কি মাধ্যম আছে? এই প্রশ্নটা আমি আপনাকে এই জন্য করছি, শুধুমাত্র একজন ব্যাংকার হিসেবে না, একজন দেশের সচেতন মানুষ হিসেবে অথবা অর্থনীতির একজন মানুষ হিসেবে আপনি যদি আজকে এই তথ্যগুলো আমাদেরকে দেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ধারণা আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা অনেক উপকৃত হবে এবং ওনারা বুঝতে পারবে আসলে কোন মাধ্যমগুলো বৈধ মাধ্যম এবং কোন মাধ্যমগুলো আসলে অবৈধ মাধ্যম। জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। বৈধ মাধ্যম আসলে আমি যদি মালয়েশিয়া থেকে বৈধ মাধ্যম যদি বলি, ব্যাংকটা মালয়েশিয়ার অথরাইজ যারা রেমিটেন্স কোম্পানি এবং ব্যাংক বিভিন্ন দেশে টাকা পাঠায় তারাই হলো বৈধ মাধ্যম। এই বৈধ মাধ্যমগুলোর একটা লিস্ট ব্যাংকনাগারা মালয়েশিয়ার ওয়েবসাইটে যেমন আছে, ঠিক তেমনি কারা বৈধ প্রত্যেকটা আউটলেটে গেলে তাদের কিন্তু একটা ব্যাংকনাগারার একটা সার্টিফিকেটও প্রত্যেকটা আউটলেটে দেওয়া আছে যে এরা এরা বৈধ। এদের বাইরে যারা আসলে টাকা পাঠায় তারা অবৈধ। যেমন আমরা যে বলি এই যে বিভিন্ন জায়গায় যে কথাটা বাংলাদেশিদের ভিতরে চালু আছে, বিকাশে টাকা পাঠায়। বিকাশ আগে পুরোপুরি অবৈধ ছিল, এখন কিছু বৈধ কিছু অবৈধ। কিছু বৈধ অবৈধ কি? যেমন কোন রেমিটেন্স হাউসের মাধ্যমে যদি কেউ বিকাশে টাকা পাঠায় এটা বৈধ, কিন্তু রেমিটেন্স হাউসের বাইরে যারা পাঠাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। এটা সম্পূর্ণ অবৈধ। এই যে অবৈধ টাকা অবৈধ ভাবে রেমিটেন্স পাঠালে আপনি হয়তো পয়সা একটু বেশি পাচ্ছেন, কিন্তু সেখানে বেশ কিছু বিপর্যয় কিন্তু নেমে আসতেছে। আমার মনে হয় যে আরো অনেকগুলো কথা এর ভিতরে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। সাধারণত যারা আমাদের দেশে যারা অবৈধ ইনকাম করে, যারা অন্য দেশ থেকে টাকা সংগ্রহ করে, যারা অবৈধ মাধ্যমে যারা টাকা পাঠাচ্ছেন তাদের কাছ থেকেই কিন্তু এই টাকাগুলো তারা সংগ্রহ করে। এই সংগ্রহের ফলে আপনি হয়তো সাময়িক সুবিধা পাচ্ছেন যে হ্যাঁ আমি তো রেমিটেন্স হাউস ছাড়া আমি 8 আনা পয়সা বেশি পাইছি,
আমি হয়তো 30 পয়সা বেশি পাইছি, তাহলে আমি কেন যাব না? আপনি যাবেন না কেন? একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি 1983-তে। এক ভদ্রলোক তিনি এসে বললেন যে আমি একটা সাইকেল বিক্রি করব। আমরা বাইরে বাই জানতে পারলাম এই সাইকেলটা চুরি করা সাইকেল, এবং ওই লোক উনি চুরি করে নিয়ে আসছে সাইকেল। তখন চায়নাফোনিক সাইকেল ছিল, এবং ওই সময় চায়নাফোনিক সাইকেল অত্যন্ত সমাদৃত ছিল। বিয়েতে গ্রামগঞ্জে বিয়েতে এই সাইকেলটা করা হতো। একটা চায়নাফোনিক সাইকেলের দাম ছিল প্রায় 4,500 টাকা। উনি সেই সাইকেলটা বিক্রি করতে চাচ্ছেন মাত্র 1400 টাকায়। আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, তখন আমার একটা সাইকেলের দরকার ছিল, যে আব্বা খুব কম পয়সায় সাইকেলটা পাচ্ছি, সাইকেলটা নিব কিনা? উনি বললেন, কম পয়সায় যেহেতু সাইকেলটা পাওয়া যাচ্ছে, সাইকেলটা আসলে সঠিক মালিক কে? তখন আমি বললাম যে এই সাইকেলটা চুরি করা, সে চুরি করে নিয়ে আসছে, সে শিকার হয়েছে। আব্বা বললেন, চোরের কাছ থেকে সাইকেল কেনা যাবে না, চোরের কাছ থেকে সাইকেল কেনা যাবে না। কেন কেনা যাবে না? আমি না নিলে তো অন্য যে কেউ নিয়ে নেবে। উনি বললেন, তুমি যদি এই সাইকেলটা নাও, তুমি চোরকে উৎসাহিত করলে। ওই চোর সে বিভিন্ন জায়গা থেকে আরো বেশি করে চুরি করবে। আর আজকে যদি তুমি যদি না নাও এই সাইকেলটা, আরো 10 জন যদি নেয়, ওই সাইকেল সে বিক্রি করার জায়গা পাবে না, সে চুরিও করবে না। ঠিক তেমনি আমাদের দেশে যারা অবৈধ টাকা ব্যাপকভাবে পাচার করে, এই আজকে যে অবৈধ মাধ্যম যারা ইউজ করছেন, তাদের বেশি পয়সা দিয়েই কিন্তু টাকাটা কিনছেন। ওখানে আপনি দেশে যখনই একটা কাজ করতে যাচ্ছেন, আপনার কিন্তু ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। সেটার জন্য কিন্তু আমিই দায়ী। সেজন্য আমি বারবারই সবাইকে অনুরোধ করি, এখনো অনুরোধ করব, যে বৈধ মাধ্যম যেটা বলা হয়েছে, বৈধ মাধ্যমগুলো কি? সেই বৈধ মাধ্যমগুলো হলো রেমিটেন্স কোম্পানি এবং ব্যাংক, যেটা মালয়েশিয়াতে ব্যাংক নেগারা মালয়েশিয়ার অনুমোদনকৃত, এবং প্রতিটা আউটলেটে ব্যাংক নেগারা মালয়েশিয়ার একটা করে স্টিকার লাগানো আছে যে এরা অনুমোদিত। এবং কেউ সন্দেহ পোষণ করলে অথবা কারোর জানার ইচ্ছা যদি হয় যে কারা বৈধ কারা বৈধ না, জাস্ট আমি তাদেরকে বলবো যে গুগলে এখন তো সবাই সার্চ দিতে পারে ব্যাংক নেগারা মালয়েশিয়া রেমিটেন্স কোম্পানি, অথরাইজ রেমিটেন্স কোম্পানি, এইটা বললে পুরা লিস্ট চলে আসবে যে কারা কারা অথরাইজ, কাদের কোন কোন জায়গায় আউটলেট আছে, সমস্ত সব তথ্য সহ আসবে। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ আক্তার ভাই। এবং একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি যেটা বললেন যে আমাদের এখানে অনেকেই আছে যারা হুন্ডির মাধ্যমে পাঠায় বা অবৈধ উপায়ে পাঠায়। তো এটার একটা তো রিজন আপনি যেটা বললেন যে হয়তো ওরা কিছু বেটার রেট পায় বা বেটার অফার পায়, এবং অনেকেই হয়তো না বুঝেই মানে এই নৈতিকতার যে জায়গাটা আছে সেখান থেকে সেই ব্যাপারটাকে কনসিডার না করে হয়তো হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে বা ইয়ে করে দিচ্ছে। তো এছাড়া আমরা যদি প্রবাসীরা যদি আমাদের এই বৈধ পথে আপনাদের মাধ্যমেই টাকা পাঠাতে চায়, সেই ক্ষেত্রে তারা কি আসলে মানে কি ধরনের সমস্যার সম্মুখীন আসলে হয় বা হতে পারে? এবং এই ব্যাপারে কি আমাদের হাই কমিশনের কি কোনো কিছু করণীয় আছে কিনা, যেটা আমরা হয়তো ওনাদেরকে সাজেস্ট করতে পারি বা ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আমাদের এই প্রবলেমগুলো যদি ওনারা দেখতেন বা সলভ করার চেষ্টা করতেন, হয়তো আমাদের এই বৈধ পথে রেমিটেন্স পাঠানোর রাস্তাটা আরো সহজ হয়ে যেতে পারত। আপনার কি মনে হয়? 2014 সাল পর্যন্ত আনডকুমেন্টেড যারা আছেন, এখানে আনডকুমেন্টেড ওয়ার্কার যারা আছেন, তাদের আসলে টাকা পাঠানো কিন্তু একটা সমস্যা ছিল। আচ্ছা, 2014 পরে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাংক নেগারাকে আমরা একটা আবেদন জানাই। সাথে সাথে এখানে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যারা প্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আনডকুমেন্টেড যে ওয়ার্কার যারা আছে তাদের টাকাটা কিভাবে পাঠানো যায়, এটা আমরা একটা ব্যাপক একটা আলোচনা ব্যাংক নেগারা মালয়েশিয়া এবং আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং অ্যাসোসিয়েশন রেমিটেন্স অ্যাসোসিয়েশনের ভিতরে ব্যাপক একটা আলোচনা হয়। সেই আলোচনায় শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক তারা একটা নির্দেশনা জারি করে। সেই নির্দেশনা অনুযায়ী আপনার যদি একটা ফটো আইডি থাকে, আপনি বৈধ পথে টাকা পাঠাতে পারবেন। সেই ফটো আইডিটা কি? আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন, নিশ্চয়ই আপনার কাছে একটা পাসপোর্ট আছে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা আপনার যেটা ন্যাশনাল আইডি, যেটা আমাদের বাংলাদেশে ভোটার আইডি বলে, ন্যাশনাল আইডি আছে।
এর যে কোনো একটা থাকলেই টাকা পাঠানো যায়। কাজেই আগে যে প্রবলেম যেটা হতো সেটা হলো অবৈধ শ্রমিক যারা, আনডকুমেন্টেড যারা, তারা কিন্তু সেন্টারগুলোতে আসতে ভয় পেতেন। তারা মনে করতেন যে আমরা গেলে আসলে টাকা পাঠাতে পারবো না। এখন কিন্তু সেই সমস্যাটা নাই, এবং সেটা এখনো কিন্তু অনেকেই জানে না যে কাগজপত্র, দ্যাট মিনস তার শুধুমাত্র একটা আইডেন্টিটি থাকলেই সে কিন্তু টাকা পাঠাতে পারে। এ ব্যাপারে সেই সময় আমাদের বাংলাদেশ হাই কমিশন সহ সবাই আমরা একত্রেই কাজ করছিলাম, এবং বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে একটা জিএম সহ 3 জন জিএম সহ একটা কমিটি তারাও এখানে পাঠায়, তাদেরকে নিয়েও আমরা কাজ করছিলাম। এখন কিন্তু আপনি টাকা পাঠাইতে চাইলেই কিন্তু পাঠাইতে পারেন, যে কেউ। তার মানে কোনো ভ্যালিড ভিসা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না, কোনো ভিসার কোনো বাধ্যবাধকতা নেই। আগে যেটা ভিসার বাধ্যবাধকতা ছিল, এখন কিন্তু মালয়েশিয়াতে কোনো ভিসার বাধ্যবাধকতা নেই। আপনার একটা ডকুমেন্ট থাকলেই আপনি টাকা পাঠাতে পারবেন। এবং সেটা হচ্ছে মানে বাংলাদেশের যে কোনো একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে। ধন্যবাদ আচ্ছা ভাই। আর কিছু? ধন্যবাদ আক্তার ভাই। আমরা আসলে আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে একজন ব্যাংকার হিসেবে, আপনি একজন ব্যাংকার, দীর্ঘ সময় বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছেন, দীর্ঘ সময় ধরে মালয়েশিয়াতেও আছেন। তো একজন ব্যাংকার হিসেবে আপনি বাংলাদেশি মানুষদের বাংলাদেশের টাকা পাঠানোর ব্যাপারে কি পরামর্শ দিতে চান? মানে একটা কথা না বললেই নয়, অনেক মানুষ আছে যারা ব্যাংকিং বিষয়ে অথবা রেমিটেন্স বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নাই, তারাও অনেক সময় দেখা যায় প্রবাসী ভাই বোনদেরকে অনেক উপদেশ দেওয়া শুরু করে দেয় অথবা প্রতিনিয়ত দিয়ে দেয়, এবং পরবর্তীতে দেখা যায় আমাদের প্রবাসী ভাই বোনরা ভবিষ্যতে গিয়ে অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়। কারণ ওনাদের যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে এতটা ধারণা থাকে না, তখন ওনারা একটা বিপদের সম্মুখীন হয়। তো এই জন্য আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, একজন ব্যাংকার হিসেবে আপনি কি পরামর্শ দিতে চান রেমিটেন্স পাঠানোর ব্যাপারে, যখন আমাদের প্রবাসী ভাই বোনরা বাংলাদেশে টাকা পাঠাতে চান? আপনার আমি একটা কথা আসলে পরিষ্কার করতে চাই যে যত দিন যাচ্ছে তত কিন্তু ডিজিটালি আমরা আসলে এগিয়ে যাচ্ছি, এবং টাকা পাওয়ার প্রাপ্যতা যেটা, সেটাও কিন্তু অত্যন্ত দ্রুত এটা নিশ্চিত করা যাচ্ছে। যেমন আগে ব্যাংকের আউটলেটগুলোতে টাকা নিতে হতো, কেউ টাকা পাঠালে সেই তাকে সদরে যে টাকা নেওয়ার জন্য তার বেনিফিশিয়ারিকে যেতে হতো। কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং, সাব ব্রাঞ্চ, এনজিও এবং সর্বশেষ সংযোগ যেটা মোবাইল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এখন প্রতিটা কোম্পানি, আপনি যে কোনো কোম্পানি থেকে যদি টাকা যদি পাঠান, বাংলাদেশ থেকে এই আউটলেটগুলো থেকে নিতে পারে, এবং মোবাইল যেটা বিকাশ, রকেট, নগদ সহ বাংলাদেশের রিনাউন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো আছে, সেগুলো থেকেও তিনি ঘরে বসেই টাকা নিতে পারেন। কাজেই আমি এখন যেটা মনে করি, মানুষের শুধু ইচ্ছা শক্তির দরকার। সেই ইচ্ছা শক্তি হলো, আমি আসলে অবৈধ পথে আর টাকা পাঠাবো না, আমি বৈধ পথেই টাকা পাঠাবো। এখন দেখেন রেমিটেন্স কোম্পানিও প্রতিটা একবারে ঘরের দরজায়, সেই ঘরের দরজায় গিয়ে আপনি মালয়েশিয়াতেই দেখেন, মালয়েশিয়াতে এমন কোনো জায়গা নেই যে জায়গায় রেমিটেন্স কোম্পানি নেই। আগে যেমন কেউ বলতো যে আমার বাড়ির ধারে রেমিটেন্স কোম্পানি নেই, আমার বাসার ধারে নেই, আমাকে অনেক দূরে যেতে হয়, এখন কিন্তু তা না। এখন কিন্তু মোবাইল অ্যাপসও চালু হচ্ছে বিভিন্ন কোম্পানির, আমাদের হয়তো খুব শিগগিরই চলে আসবে মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসেই টাকা পাঠাতে পারেন। শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তির পরিবর্তন করা দরকার, যে আমি অবৈধ পথে টাকা পাঠাবো না, আমি টাকা পাঠাবো বৈধ পথে। এতটুকু কথা আপনি মনে করলেই আপনি কিন্তু এখন বৈধ পথেই টাকা পাঠাতে পারেন। এখন আপনাকে আর কষ্ট করে অনেক দূরে যেতে হয় না, আপনার ডকুমেন্টের প্রয়োজন নেই, আপনার অন্য কোনো ঝামেলা নেই। আপনার বাড়ির যিনি টাকাটি পাবেন তিনিও কিন্তু ঘরে বসেই টাকাটা পাচ্ছেন,
তাকেও কিন্তু সদরে যেতে হচ্ছে না, অথবা তাকেও কিন্তু এই টাকার জন্য অনেক কসরত তাকে করতে হচ্ছে না। সেজন্য আমি মনে করি যারা মনে করেন যে আমি বৈধ পথে টাকা পাঠাবো, আপনার শুধু ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আপনাকে বিশেষ করে 3000 রিঙ্গিত পাঠানো পর্যন্ত আপনার তেমন কোনো ডকুমেন্ট কেউ দেখবে না, শুধুমাত্র একটা ফটো আইডি হলেই আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। আপনার ভিসার কোনো প্রকার প্রয়োজন নেই। আপনি আগে যে মনে করতেন যে আমার ভিসা নেই যার ফলে আমি টাকা পাঠাতে পারবো না, এখন কিন্তু সেটারও প্রয়োজন নেই। আস্তে আস্তে সমস্ত সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, সবকিছুই মানুষের হাতের মুঠায় চলে আসছে। কাজেই আমরা অবৈধ পথে টাকা না পাঠিয়ে আমরা যদি বৈধ পথে টাকা পাঠাই, সেক্ষেত্রে দেশের উন্নয়ন তো হবেই, আপনার আমার নিজেদের জীবনেও কিন্তু উন্নয়ন হবে। আপনাদের একটা জিনিস, ছোট জিনিস জানার ছিল যে সেক্ষেত্রে কি কোনো ম্যাক্সিমাম লিমিট কি আছে কিনা, যে আমরা কেউ যদি মনে করেন পাসপোর্টের মাধ্যমে দেশে টাকা পাঠাতে চায় বৈধ উপায়ে, সেক্ষেত্রে কি কোনো ম্যাক্সিমাম লিমিট কি আছে যে তাকে এতই পাঠাতে হবে, বা কোনো মিনিমাম লিমিট কি আছে কিনা? সেখানে একটা ম্যাক্সিমাম লিমিট শুধুমাত্র ফটো আইডি দিয়ে 3000 রিঙ্গিত পর্যন্ত একদিনে পাঠানো যায়। 3000 রিঙ্গিত পর্যন্ত একদিনে পাঠানো যায়। যদি আপনি 3000-এর উপরে যদি যান, তখন আপনার ভ্যালিড ডকুমেন্ট লাগে, দ্যাট মিনস আপনার পাসপোর্টের কপি লাগে, পাসপোর্টের অরিজিনাল কপি লাগে। কিন্তু আপনি 3000 রিঙ্গিত পর্যন্ত, সাধারণত শ্রমিকদের যে আয় যেটা, সেটা হলো হয়তো 1000 অথবা 1500 অথবা 2000, সর্বোচ্চ 3000। 3000 রিঙ্গিত পর্যন্ত যখন আপনি টাকা পাঠাতে যাবেন, আপনার কিন্তু অরিজিনাল ডকুমেন্টও লাগছে না, আপনার একটা ফটোকপি হলেই হয়, যে কোনো আইডির ফটোকপি হলেই টাকা পাঠানো যায়। ওকে ওকে। আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, আপনি একটা ম্যাক্সিমাম, আমি একটুখানি বলি, ম্যাক্সিমাম লিমিট যেটা বলছিলাম, তো ডিপেন্ড করে হলো সোর্স অফ ইনকামের উপরে। আপনার ইনকাম থাকলে আপনি টাকা পাঠাতে পারবেন। তবে মালয়েশিয়ান মানি সার্ভিস বিজনেস অ্যাক্ট 2011 এর সর্বোচ্চ ম্যাক্সিমাম একদিনে যে একজন টাকা পাঠাইতে পারে 50,000 রিঙ্গিত। ওকে, তার সমস্ত সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে, সে 50,000 রিঙ্গিত একদিনে টাকা পাঠাইতে পারে, 50,000 রিঙ্গিত। ওকে, থ্যাংক ইউ আক্তার ভাই। এবং আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখানে আমরা যারা আছি, প্রবাসীরা আছি, আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে আমাদের এই কষ্টার্জিত যে উপার্জন আছে সেটা হয়তো কিছু অংশ আমরা খরচ করছি, বাকি একটা অংশ হয়তো আমরা কোনোভাবে সঞ্চয় করার ব্যাপারে চিন্তা করি। তো নর্মালি আমরা যেটা জানি যে মালয়েশিয়াতে যদি আমরা ফিক্সড ডিপোজিট করি, সেইটার রেট আসলে খুবই কম, যেটা বাংলাদেশের মানে তুলনামূলকভাবে হয়তো মালয়েশিয়ার চেয়ে বেশি। তো এছাড়া কি আর কোনো সঞ্চয়ের সুযোগ আমাদের প্রবাসী ভাইদের জন্য আছে কিনা, বা সেই ব্যাপারে আপনারা কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন এই বিষয়ে? জি, ধন্যবাদ নাজমুল ভাই। প্রবাসীদের নিয়ে আসলে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, এবং প্রবাসীদের সঞ্চয়কে কিভাবে সিকিউর করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা সবসময় করি। আমাদের কিন্তু প্রচুর ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বিভিন্ন মেয়াদি সঞ্চয় যেটা, সেটা কিন্তু প্রচুর ওপেন হয়। সেই ওপেন হয় মানে একজন প্রবাসী যখন বিদেশে আসেন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। তিনি কি করেন, তিনি আসার পরে তিনি বাড়িতে টাকা পাঠাতে থাকেন বাবা মার কাছে, অথবা তার স্ত্রী ভাই বোনদের কাছে। তারাও দেখা যায় যে ওই টাকা পয়সা তারা হয়তো সংসারে খরচ করে ফেলেন, অথবা তারা তাদের প্রয়োজনে সমস্ত টাকা ব্যয় করে ফেলেন। একজন প্রবাসী যখন 2 বছর 3 বছর অথবা 5 বছর অথবা 7 বছর পরে যখন দেশে ফেরেন, তখন দেখা যায় তার নিজের সংসার চালানোর মতো, অথবা তাকে আবার পুনরায় বিদেশে ফিরে আসার মতো টাকাটা কিন্তু তাদের থাকে না। আমরা কিন্তু এই জন্য মানুষকে বুঝাই যে তাকে মিনিমাম একটা সঞ্চয়ী হিসাব খোলার জন্য, এবং কেউ যখন আমাদের এখানে আসে তখন কিন্তু আমরা তাদেরকে যে কোনোভাবে বুঝিয়ে একটা সঞ্চয়ী হিসাব খোলাই, অথবা একটা মেয়াদি হিসাব খোলাই, এবং আমরা তাদেরকে বলি আপনি যখন দেশে টাকা পাঠাবেন, দেশে আপনাকে টাকা পাঠাইতেই হবে আপনার পরিবারের জন্য। আপনি সাথে সাথে 100 রিঙ্গিত করে জমা রেখে যাবেন। এই 100 রিঙ্গিত করে যদি আপনি জমা যদি প্রতি মাসে যদি রাখেন, বছরের শেষে দেখা যায় এটা 20 থেকে 30,000 টাকা হয়ে যায়, এবং এটা 2 থেকে 3 বছর পরে দেখা যায় তার যখন সঞ্চয়ের প্রবণতা বেড়ে যায়, এটা 3-4 লাখ টাকাও হয়ে যায়। যখন উনি যখন দেশে যখন ফিরে যখন যান, তখন ওই টাকায় ভালো একটা কিছু উনি করতে পারেন, উনি ভালো একটা কিছু করতে পারেন। আমাদের ডিপোজিটের ক্ষেত্রে যেটা আমরা করি, প্রবাসীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে, আপনারা জানেন যে বাংলাদেশে যখন 9/6 যখন চালু হয়ে গেছে, দ্যাট মিনস ডিপোজিটের সর্বোচ্চ রেট 6 এবং ঋণের সর্বোচ্চ রেট 9। এরপরে ন্যাশনাল ব্যাংক
প্রবাসীদের জন্য একটা স্পেশাল ডিপোজিট স্কিম প্রবাসীদের জন্য ওপেন করে। সেই স্পেশাল ডিপোজিট স্কিমটা হলো সমস্ত ব্যাংকের যেখানে সর্বোচ্চ 6% উপরে রেট অফ ইন্টারেস্ট নেই, ন্যাশনাল ব্যাংক সেখানে 7.5%, তাও আবার 1 বছর মেয়াদি হিসাব তারা মোটামুটি ওপেন করে। এবং এখন এইটাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে প্রবাসীদের, তারা কিন্তু এটাতেই করছে। ঠিক তেমনি আমাদের বিভিন্ন মেয়াদি যে হিসাবগুলো আছে, যেমন আপনার মান্থলি সঞ্চয়পত্র যেটা, তারপরে আপনার আপনি ফিক্সড ডিপোজিট যেটা করলেন, কোনোটা 9 বছরে দ্বিগুণ, কোনোটা থেকে আপনার মিলিনিয়ার যেটা, সেগুলো ভালো একটা সাড়া আমরা পাচ্ছি। সেজন্য প্রবাসীরা যে যেখানেই থাকেন না কেন, যে প্রান্তেই থাকেন না কেন, আমি মনে করি যে বাংলাদেশের একটা ব্যাংকের সাথে মিনিমাম আপনার একটা অ্যাকাউন্ট থাকা উচিত। এবং আপনার সঞ্চয়কে সিকিউর করতে পারলে আপনি যখন দেশে যখন ফিরে যখন যাবেন তখন কিছু না কিছু করতে আপনি পারেন। যেমন একজন প্রবাসী আমাদের এখানে টাকা রাখতে রাখতে দেখা গেল 10 লাখ টাকা তার অ্যাকাউন্টে উনি 6 বছর পরে জমা করেছেন। জমা করার পরে উনি বাড়িতে যেয়ে উনি কিন্তু একটা মাইক্রো বাস কিনে উনি সেই মাইক্রো বাসটা কিন্তু এখন চালাচ্ছেন। এবং উনি বললেন যে আমি যদি আজকে এই অ্যাকাউন্টটা না করতাম এবং আমার এই সঞ্চয়টা যদি হতো তাহলে কিন্তু আমি আসলে ভেসেই যেতাম। উনি এখন ভালো ইনকাম করছেন। এ ধরনের উদাহরণ আমরা একাধিক দিতে পারি। সেজন্য ন্যাশনাল ব্যাংক বিভিন্ন সময়ে প্রবাসীদের কল্যাণে কিভাবে তাদেরকে তাদের ডিপোজিটকে সিকিউর করা যায়, কিভাবে তাদের সাথে সম্পৃক্ত হওয়া যায়, সেই জন্য বারবার চেষ্টা করে। আমি আরো একটা আশার বাণী আপনাদেরকে শুনাইতে চাই, সেটা হয়তো খুব শীঘ্রই হয়ে শুরু হবে। যেমন প্রবাসীরা তারা বাড়িতে সাধারণত 1 লাখ, 2 লাখ, 3 লাখ, হাইয়েস্ট 5 লাখ টাকা পর্যন্ত অনেক সময় তারা ঋণ চান, জামানতবিহীন ঋণ, যে ঋণটা আসলে দেওয়ার মতো কেউ থাকে না। তারা কি করবেন, হয়তো তার বাড়িটা একটু সংস্কার করবেন, অথবা বাড়িতে তার ভাই আছে, ভাইকে দিয়ে একটা দোকান চালাবেন, অথবা বাড়িতে তার একজন আত্মীয় আছেন, সে আত্মীয়কে দিয়ে একটা ব্যবসা শুরু করবেন। সেই লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যে যে প্রস্তাবটা করেছে, মনে হচ্ছে যে আমরা খুব শীঘ্রই এই প্রোডাক্টটা লঞ্চ করতে পারবো। উইদাউট এনি গ্যারান্টর আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত প্রবাসীদের কল্যাণে আমরা ঋণ দিব, এবং সেটা খুব শীঘ্রই শুরু হবে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ধন্যবাদ আক্তার ভাই, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন এই টপিকটি সম্পর্কে। আমি আশাবাদী আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক বেশি উপকৃত হবে আপনার এই সহজ সরল আলোচনা থেকে। আমি আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে বন্ড সুবিধাগুলো আছে বা আমাদের শুধুমাত্র প্রবাসী মানুষদের জন্য যে সুবিধাগুলো আছে, আপনি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলতেন। অর্থাৎ আমাদের সুদের হার কত, কত বছর পরে কত টাকা হয়, এগুলোর উপর কোনো আমাদেরকে সরকারি কর দিতে হয় কিনা, যে আমরা যেটাকে ইংরেজিতে বলে ইনকাম ট্যাক্স দিতে হয় কিনা। কারণ আমাদের প্রবাসী ভাই বোনরা এই ধরনের তথ্যগুলো খুব বেশি পায় না, অথবা হয়তো বিভ্রান্তিমূলক তথ্য পায়, যে কারণে হয়তো ওনারা আগ্রহ থাকলেও না জানার কারণে আমাদের এই মূল স্রোতে আসতে পারেন না ওনাদের সঞ্চয়ের মাধ্যমে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি আবার একটু বিস্তারিতভাবে বন্ডগুলোর কি কি সুবিধা, কি কি ধরনের বন্ড আমরা করতে পারি, অথবা কেউ যদি চান এখান থেকে কোনো ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কিনা, অথবা ডিপিএস এর টাকাগুলো ওনারা কিভাবে দিতে পারেন, একটু যদি বিস্তারিতভাবে বলতেন। কারণ যেহেতু আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি আসলে মূল কথাগুলো সবাইকে জানাতে পারবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রবাসীদের জন্য আসলে বাংলাদেশ সরকারের যে বন্ডটি আছে, আমরা সাধারণত এটাকে বলি হলো ওয়েজার্নার বন্ড। প্রবাসীরা 50,000 অথবা গুণিতক, 50,000 অথবা গুণিতক মানে 50,000, 1 লাখ, 1.5 লাখ, এভাবে প্রবাসীরা তাদের টাকা এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। বছরের যে কোনো সময় এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। আগে এই বন্ডে কোনো লিমিটেশন ছিল না, এখন যেটা বলা হয়েছে সেটা হলো একজন প্রবাসী সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই বন্ড আসলে 5 বছর মেয়াদি বন্ড। এটার রেট অফ ইন্টারেস্ট হলো 12%, 12%, যেটা সরকার নিজেই বহন করে।
সরকারি। এই বন্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এই বন্ডে কোনো ট্যাক্স হয় না। এই বন্ডের উপরে নেট ইনকামই পাওয়া যায়, যে 12% পাওয়া যায়। এইটার উপরে অন্য কোনো কর অথবা অন্য কোনো প্রকার এক্সাইজ ডিউটি থেকে শুরু করে কোনো প্রকার হিডেন কস্ট এই বন্ডে থাকে না। যার ফলে প্রবাসীদের জন্য এই বন্ডটাই সবচেয়ে উত্তম হিসাবে সবাই মনে করে, এবং এই বন্ডের উপরে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়। এখন এটা 5 বছর মেয়াদি বন্ড। আপনি মনে করলেন যে একটা বন্ড করলেন, সেই বন্ডটা 2 বছর পরে আপনি ভাঙাই নিতে চান, টাকার প্রয়োজন, আপনি পারবেন। আপনি যে কোনো মুহূর্তে এইটা ভাঙাই নিতে পারবেন। সেক্ষেত্রে একটা রেটের কথা বলা আছে, যেমন আপনি 1 বছরের বেশি সময় অথবা 2 বছরের আগে যদি ভাঙতে চান, আপনি 9% হারে পাবেন। 2 বছরের কিন্তু 3 বছরের কম, আপনি 9.5% হারে পাবেন। 3 বছরের বেশি সময় কিন্তু 4 বছরের কম, আপনি 10% হারে পাবেন। 4 বছরের বেশি সময় 5 বছরের কম, আপনি 10.5% পাবেন। যদি আপনি 5 বছর মেয়াদ পূর্ণ যদি করেন, সেক্ষেত্রে আপনি 10 বছর পাবেন। কাজেই সুবিধাটা কিন্তু চমৎকার সুবিধা, যে আপনি ভেঙে নিলে আপনি ইন্টারেস্ট পাবেন না তা কিন্তু না। আপনি আপনার প্রয়োজনে যে কোনো মুহূর্তে আপনি বন্ডটা যেমন ভাঙাতে পাচ্ছেন, আবার আপনি যে কোনো মুহূর্তে কিন্তু নতুন বন্ড করতেও পাচ্ছেন। এটা হলো গভর্নমেন্টের। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের ডিপিএস করা যায়। যেমন এখানে মালয়েশিয়াতে ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক সহ আমরা 3টা ব্যাংকের শাখা এখানে আছে। আমাদের মাধ্যমেও যে কোনো প্রকার সঞ্চয়ী হিসাব, যে কোনো প্রকার মেয়াদি আমানত, যে কোনো প্রকার আপনার ফিক্সড ডিপোজিট যেটা আমরা বলি, মান্থলি সেভিং স্কিম, সমস্ত সবগুলোই কিন্তু করা যায়। এবং একজন প্রবাসী চাইলে যে কোনো সময়ে এসে অফিস চলাকালীন সময়ে আমাদের এখান থেকে এই হিসাবগুলো খুলতে পারেন, গভর্নমেন্টের বন্ড সহ। আমার মনে হয় যে মোটামুটি বলতে পারছি। আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও করা যাবে। জি, চমৎকার বলেছেন আক্তার ভাই। আমাদের একজন ভিউয়ারের একটা কোশ্চেন আছে। কোশ্চেন করেছেন হচ্ছে শামস বাহাউল ভাই। উনি যেটা জানতে চেয়েছেন যে মালয়েশিয়া থেকে মিলিয়নিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা। জি, খোলা যাবে, খোলা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার ধারণা শামস ভাই ওনার মিলিয়নিয়ার অ্যাকাউন্টের ব্যাপারে কোশ্চেনের উত্তর পেয়েছেন। ওনাকে আমি আরো একটু বলি যে বাংলাদেশে যতগুলো প্রকল্প আছে ন্যাশনাল ব্যাংকের, আপনারা এটা ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন, সমস্ত সবগুলো আপনি এখান থেকে খুলতে পারবেন, মিলিনিয়ার সহ সবগুলি। ধন্যবাদ, ধন্যবাদ আক্তার ভাই, আপনি খুব সুন্দরভাবেই বলেছেন। তারপরও আরেকটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। মিলিয়নিয়ার অ্যাকাউন্ট খোলার ব্যাপারে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে, যেহেতু প্রশ্নটা এসেছে, আমার ধারণা প্রবাসী ভাই বোনরা হয়তো জানতে পারবে, আপনি যদি একটু বিস্তারিত বলেন। না, মিলিনিয়ার অ্যাকাউন্ট খুলতে অন্যান্য অ্যাকাউন্টের যে ধরনের টার্মস এন্ড কন্ডিশন, জাস্ট পাসপোর্টের একটা ফটোকপি, তার নিজের 2 কপি ছবি এবং নমিনির 1 কপি ছবি হলেই মিলিনিয়ার অ্যাকাউন্ট খোলা যায়। মিলিনিয়ার অ্যাকাউন্ট আপনি 3 বছরের খুলতে পারেন, 5 বছরের খুলতে পারেন, আপনি 10 বছরেরও খুলতে পারেন। দ্যাট মিনস আপনি যত কম বছরের খুলবেন, আপনার ইনস্টলমেন্টটা তত বেশি বাড়বে। যেমন 4 বছরের যে ইনস্টলমেন্ট, যেটা আমার কাছে এই মুহূর্তে চার্টটা নাই, 4 বছরের ইনস্টলমেন্ট যেটা, সেটা হলো 17,000 সামথিং। দ্যাট মিনস আপনি 17,000 সামথিং যদি দেন, 4 বছর আপনি দিলে আপনি একসাথেই 10 লক্ষ টাকা পাবেন। ঠিক এমনি 5 বছরের আছে, 10 বছরের আছে। কাজে মিলিনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য, অন্যান্য হিসাব খোলার জন্য ঠিক যতটুকু ডকুমেন্ট দরকার, সেই ডকুমেন্ট কিন্তু অত্যন্ত সামান্য ডকুমেন্ট। সেই ডকুমেন্ট হলো আপনার পাসপোর্টের কপি, আপনার নিজের 2 কপি ছবি, নমিনির 1 কপি ছবি। এইটা হলেই কিন্তু যে কোনো প্রকার হিসাব খোলা যায়। আপনারা জানেন যে বাংলাদেশে একটা হিসাব খুলতে গেলে কিন্তু আপনার ইন্ট্রোডিউসার সহ অনেক ঝামেলা থাকে, কিন্তু বিদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু এত ঝামেলা থাকে না। তার কারণ হলো বিদেশি যারা আছেন, যে সমস্ত ভাইরা এখানে জব করেন, আমরা কিন্তু আমরা সবাই ইন্ট্রোডিউস করে দিই। কাজে এখান থেকে হিসাব খোলা কিন্তু দেশ থেকে
ছাড়া এখান থেকে হিসাব করা অত্যন্ত সহজ। ধন্যবাদ আক্তার ভাই। ধন্যবাদ আক্তার ভাই। জি, আমি একজনের একটা প্রশ্ন আপনাকে একটু শোনাতে চাই। হাবিবুর রহমান ভাই বলেছেন, কোন ব্যাংকের বন্ডের কথা আপনি বলছেন? আমার ধারণা আমরা এতক্ষণ যে আলোচনা করছি কিছু একটা বিষয় একটু কনফিউশন এখনো আছে। জি, বন্ডটা কি আসলে কোনো ব্যাংকের নাকি বন্ডগুলো আসলে না, সরকারি? বন্ড কোনো ব্যাংকের না, বন্ডটা হলো গভর্নমেন্ট বন্ড। আমরা যে ওয়েজার্নার বন্ড যেটা বলছি এটা হলো সরকারি বন্ড, বাংলাদেশ সরকারের বন্ড, যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যু হয়। বাংলাদেশের কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে তারা এটার এজেন্ট, তারা মোটামুটি এইটা ইস্যু করে। দেখা যায় এই ব্যাংকটা হলো কোনো ব্যাংকের না, এটা সরাসরি বাংলাদেশ সরকারের বন্ড, ওয়েজার্নার বন্ড আমরা যেটা বলছি। আর আমরা অন্যান্য হিসাব যেগুলো বললাম এগুলো হলো বিভিন্ন ব্যাংকের, যেমন ন্যাশনাল ব্যাংকের আমরা মিলেনিয়ার ডিপোজিট স্কিম বলছি, আমরা ফিক্সড ডিপোজিট স্কিম বলছি, আমরা সেভিংস অ্যাকাউন্ট বলছি, আমরা যেটা যেটা ডিপিএস যেটা বলছি এটা হলো ন্যাশনাল ব্যাংকের। ধন্যবাদ আক্তার ভাই। বন্ডটা হলো গভর্নমেন্টের। ধন্যবাদ আক্তার ভাই। আমি আবারও আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের বলতে চাই, এতক্ষণ আমরা যে বন্ড বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মূলত এই বন্ডগুলো হচ্ছে বাংলাদেশ সরকার থেকে ইস্যু করা। এটা স্পেসিফিক কোনো ব্যাংকের না বা কোনো প্রতিষ্ঠানের না। আমাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো, অর্থাৎ আমাদের যে লিস্টেড কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, তারা বাংলাদেশ ব্যাংকের অথরাইজড এজেন্ট অথবা ডিলার হিসেবে শুধুমাত্র এগুলো ইস্যু করে থাকে। এটার মালিকানা এবং এটার ইন্টারেস্ট, এটার সুদ বা সমস্ত দায়ী দায়িত্ব আসলে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা পরিচালিত হয়। কাজে আমরা আপনাদেরকে অনুরোধ করব কেউ বিভ্রান্ত হবেন না, এবং এই বন্ডগুলোর বিষয়ে খুবই স্পেসিফিকলি আমরা আপনাদেরকে বলছি, এই বন্ডগুলো কোনো ব্যাংকের না। এই ব্যাংকগুলো আপনার আমার সোনার বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের সম্পত্তি আপনি আপনার টাকা দিয়ে আপনার হস্তগত করবেন, এবং এটা সমস্ত দায়ী দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টের। ব্যাংকগুলো শুধুমাত্র একটা মিডিয়াম হিসেবে আপনাকে এটা কিনে দিবে, কারণ আপনি সরাসরি ব্যক্তিগতভাবে এটা কিনতে পারবেন না। আক্তার ভাই, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছেন। ধন্যবাদ আক্তার ভাই। আক্তার ভাই, আমরা আমাদের পরবর্তী আলোচনার অংশে চলে যাব। এই আলোচনার বিষয়টা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা প্রবাসী ভাই বোনরা বিদেশে চাকরি করতে আসেন, ওনারা দেশে টাকা পাঠানোর ব্যাপারে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে এটার কারণও আছে। আসলে আমরা জানি আসলে যারা এখানে কাজ করতে আসেন, ওনাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং পরিবেশ বা ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে খুব একটা ধারণা থাকে না। সো হঠাৎ করে ওনারা যখন বিদেশে চলে আসেন, তারপর ওনারা আসলে বিভ্রান্ত হন কিভাবে টাকাগুলো দেশের পরিবার পরিজনদের মাঝে ওনারা পৌঁছাবেন। এবং এই জায়গায় আমাদের কিছু কিছু এই দেশের মানুষ অথবা কিছু কিছু আমি বলবো বাংলাকে আমরা যাদেরকে দালাল বলি, কিছু দালাল মানুষের সংস্পর্শে এসে ওনারা বিভ্রান্ত হন। তখন ওনারা কেউ হয়তো হুন্ডির মাধ্যমে পাঠান, কেউ হয়তো অন্যান্য অবৈধ মাধ্যমে পাঠান। ওনাদের টাকাগুলো ঠিকই চলে যায়, কিন্তু মাঝখানে কিছু গ্যাপ থেকে যায়। একটা হচ্ছে এর কোনো হিসাব বাংলাদেশ গভর্নমেন্টের কাছে থাকে না, অর্থাৎ এই টাকাটা বাংলাদেশের গভর্নমেন্টের পার্সপেক্টিভ অথবা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে অবৈধভাবে উপার্জিত টাকা। আর একটা হচ্ছে ওনারা অনেক বেশি পরিমাণ যাকে আমরা সার্ভিস চার্জ বলি বা বাংলাতে যদি বলি, যেটা হচ্ছে আপনাদেরকে একটা কমিশন দিতে হয়, এই কমিশনটা ওনাদেরকে বেশি দিতে হয়। বাট এখানে প্রশ্ন থেকে যায় যে ওনারা আসলে কেন অবৈধ পথে পাঠান। এর অনেকগুলো কারণ আমার ধারণা আপনারা আমাদের চেয়ে বেশি জানেন, কারণ আপনারা প্রতিদিন অসংখ্য মানুষকে মুখোমুখি হন অথবা প্রশ্নগুলো শোনেন। সো এইগুলোর অনেকগুলো কারণ আছে। কারো বৈধ কাগজপত্র নাই, কেউ হয়তো অনেক দূরে থাকেন, আশেপাশে কোথাও এমন কোনো ব্যবস্থা নাই যার মাধ্যমে উনি ব্যাংকের চ্যানেলে আসতে পারেন, অথবা ওনাদের যোগাযোগ ব্যবস্থাটা এমন যে ওনারা চাইলেই আপনার কাছে আসতে পারে না। সো এই প্রেক্ষাপটগুলোতে আমরা যদি চিন্তা করতে চাই, আমাদের সামনে অনেকগুলো অবস্ট্রাকল, অর্থাৎ আমরা চাইলেই বৈধ পথের ব্যাংকিং চ্যানেলে আসতে পারছি না। সো আমাদের আলোচনার বিষয় এখন, আমি দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই আলোচনার এই অংশটা অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ আপনারা প্রতিনিয়ত হয়তো এই পরিস্থিতিগুলো মোকাবেলা করছেন
এবং চাইলেই হয়তো আপনারা ব্যাংকিং চ্যানেলে আসতে পারছেন না। আপনারা খুব গুরুত্বপূর্ণ এই আলোচনার অংশটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আক্তার ভাই আপনাকে অনুরোধ করব আপনি খুব সহজ ভাষায় বলবেন, যেন আমাদের প্রবাসী ভাই বোনরা আজকের আলোচনার পর থেকে আর কোনো বিভ্রান্তিতে না পড়েন। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় যে আগে যে অবস্থা ছিল ওই অবস্থা কিন্তু এখন আর আসলে নাই। আগে যেমন একজন টাকা পাঠাইতে গেলে তাকে হয়তো কুয়ালালামপুরে আসতে হতো, রেমিটেন্স কোম্পানিগুলোর এত ব্রাঞ্চ ছিল না, অনেক সমস্যা ছিল। 2018 সালের পর থেকে ব্যাংক মালয়েশিয়া যখন এজেন্ট মডিউল চালু করে তখন থেকে কিন্তু এখন আনাইচে কানাইচে সমস্ত সব জায়গায় রেমিটেন্স পাঠানোর মতো অবস্থা তৈরি হয়েছে। যেমন আমি বলি, আমরা শুধুমাত্র আগে ন্যাশনাল ব্যাংক তাদের 9টা শাখার মাধ্যমে টাকা পাঠাতো, আমরা কিন্তু বাইরের টাকা নিতে পারতাম না। এখন আমাদের যে এজেন্ট আউটলেট, এই এজেন্ট আউটলেট আছে 350-র উপরে, প্রায় 400-র কাছাকাছি। শুধু এইটা না, ছোট ছোট কিছু কোম্পানি আছে যারা অ্যাপ নির্ভর, এজেন্ট নির্ভর। তার ভিতরে একটা আছে মোবাইল মানি ইন্টারন্যাশনাল। মালয়েশিয়াতে তাদের প্রায় 1400-র মতো ছোট ছোট দোকান আছে। আপনারা এই যে মুদি দোকান টোকান যেগুলো আছে 7-11-এর মতো বিভিন্ন দোকানে যেয়ে দেখবেন যে একটা পজ মেশিন নিয়ে তারা কারবার করছে, সেখান থেকেও টাকা পাঠানো যায়। কাজে আমরা আগে যে ধারণার ভিতরে ছিলাম যে আসলে একজন মানুষ সে দূরে থাকে, সে নিকটে আসতে পারছে না, সে টাকা পাঠাইতে পারে না, অনেক সমস্যা ছিল। এখন আরো একটা নতুন সুবিধা অ্যাড হয়েছে। সেই নতুন সুবিধাটা কি? রেমিটেন্স কালেকশন। সেই কালেকশনটা হলো, সে পেট্রোনাসের একটা ফ্যাক্টরি রিমোট এরিয়াতে, সেখানে কোনো রেমিটেন্স কোম্পানি নাই। এখন বিভিন্ন রেমিটেন্স কোম্পানিকে সেন্ট্রাল ব্যাংক অনুমতি দিচ্ছে, তারা সপ্তাহে একদিন সেখানে যে সরাসরি সেখান থেকে তাদের কম্পিউটার নিয়ে, সেখানে তাদের সমস্ত ডিভাইস নিয়ে সেখান থেকেই তারা টাকা কালেকশন করে সেখান থেকেই তারা রিসিপ্ট দিয়ে আসছে। এবং এই টাকাটা কিন্তু কালেকশন করা মাত্রই দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু তার বেনিফিশিয়ারি এদিকে টাকা পেয়ে যাচ্ছে। দেখা যায় আগের দিনের যে অবস্থা যেটা ছিল, একজন মানুষ সহজে টাকা পাঠাইতে পারতেন না, তিনি কত দূর যে টাকাটা পাঠাবেন, এত দূর উনি যেতে পারছেন না। অনেক সময় কেএলএ আসতে গেলে দেখা যেত তার টাকাটা ছিনতাই হয়ে যাচ্ছে। এখন কিন্তু সেই অবস্থান নাই। এছাড়াও সবগুলো ম্যাক্সিমাম রেমিটেন্স কোম্পানিতে এখন পজ মেশিন আছে। সেই পজটা হলো, আপনার একটা এটিএম কার্ড আছে, আপনি আপনার ডেবিট কার্ডটা নিয়ে আপনি যে কোনো রেমিটেন্স হাউসে গেলেও আপনাকে নগদ টাকা বহন করতে হবে না, আপনি এইটা দিয়েই টাকাটা পাঠিয়ে দিতে পারবেন। আবার কিছু কিছু কোম্পানি ইতিমধ্যে অলরেডি অ্যাপস চালু করেছে, আমরাও হয়তো খুব শিগগিরই আসছি অ্যাপস নিয়ে। সেটা আপনি ঘরে বসেই, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি সেখানে বসেই আপনার টাকাটা আপনি পাঠাইতে পারবেন। কাজেই ডে বাই ডে কিন্তু এগুলো সহজ হয়ে যাচ্ছে। অ্যাট দিস মোমেন্ট যে অবস্থা আছে, সেই অবস্থায় কেউ যদি বলে যে আমি টাকা পাঠাতে পারছি না, আমার মনে হয় যে উনি হয়তো আশেপাশে উনি খেয়াল করছেন না যে তার আশেপাশে কতগুলো রেমিটেন্স কোম্পানি আছে, তার আশেপাশে কোথায় কি আছে কি না আছে। এখন কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবল। আরো একটা আপনার মাধ্যমে একটা বলতে চাই, যদি কোনো আমাদের অ্যাসোসিয়েশন হোক অথবা আমাদের ব্রাঞ্চের মাধ্যমে হোক অথবা বিডি এক্সপার্টের মাধ্যমে হোক, কোনো একটা নির্দিষ্ট জায়গার লোকজন যদি বলে যে আমরা এই জায়গায় টাকা পাঠাইতে পারি না, আমাদের এই এই অসুবিধা আছে, আমরা সেখানে আমাদের এজেন্ট প্রতিনিধি যারা, তাদের আউটলেট ওখানে আমরা বসাই দিতে পারবো, যেখান থেকে তারা নিয়মিত সেখান থেকে টাকা পাঠাইতে পারবেন। কাজে এখন ওই অসুবিধাগুলো আর আছে বলে আমার মনে হয় না। আপনি এই প্রশ্নটা করে খুব ভালো করেছেন যে আগের সেই দিন আর বর্তমান দিন কিন্তু এক না। দিন যত যাচ্ছে তত কিন্তু এটা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এদিন খুব বেশি দূরে নেই। আগামী 5 থেকে 7 মাসের ভিতরে কাউরার, যেমন আমাদের ফিজিক্যাল আউটলেট গুলোতে আর কাউকে আসতে হবে না, যার টাকা সে নিজেই পাঠাইতে পারবে। খুবই সুন্দর ব্যবস্থাপনা আসলে এখন। এটা সত্যি কথা যে আগের মতো অবস্থাটা এখন আর নাই। এবং এখন হয়তো রেমিটেন্স পাঠানোটা অনেকই সহজ হয়ে গেছে আসলে।
একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আক্তার ভাই, যে যখন কেউ রেমিটেন্স পাঠাবে তার কি আসলে সে কেউ যদি এনবিএল এর মাধ্যমে পাঠাতে চায়, সেক্ষেত্রে এনবিএল এ কি তার অ্যাকাউন্ট ওপেন করাটা জরুরি কিনা, অ্যাকাউন্ট থাকতে হবে কিনা, নাম্বার ওয়ান। এবং যদি কেউ অ্যাকাউন্ট ওপেন করতে চায় তাহলে তাকে আসলে কি ধরনের কাগজপত্র বা ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য? ধন্যবাদ নাজমুল ভাই। আপনার প্রথম কথা হলো, কেউ যদি টাকা পাঠাইতে চায় সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে না। অ্যাকাউন্ট ছাড়াই তিনি টাকা পাঠাইতে পারবেন, শুধুমাত্র তার একটা ফটো আইডির ফটোকপি, দ্যাট মিনস একটা নামমাত্র ফটোকপি থাকলেই তিনি টাকা পাঠাইতে পারবেন। দ্বিতীয় কথা হলো, যারা অ্যাকাউন্ট ওপেন করতে চান তাদের পাসপোর্টের ফটোকপি, দ্যাট মিনস ইনফরমেশন যে পেজটা আছে শুধুমাত্র এই পেজের ফটোকপি, তার নিজের 2 কপি ছবি এবং নমিনির 1 কপি ছবি হলে আপনি যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আগে যেমন আমরা 40 রিঙ্গিত অথবা 50 রিঙ্গিত করে নিতাম, কখনো কখনো আমরা 70 রিঙ্গিতও নিতাম, 30 রিঙ্গিতও নিতাম অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে। কেন নিতাম? সেটা হলো আমাদের এই অরিজিনাল ডকুমেন্টগুলো সমস্ত সবগুলো ডিএইচএল এ ওই ব্রাঞ্চগুলোতে পাঠানো লাগে, এবং একটা ডিএইচএল পাঠাইতে গেলে কিন্তু আমাদের প্রায় 120 রিঙ্গিতের মতো খরচ হয়। আমরা হয়তো 3টা অথবা 4টা ডকুমেন্ট আমরা একসাথে করে এইগুলো পাঠাতাম, কিন্তু কোভিড শুরু হওয়ার পরে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কিন্তু ফ্রি করে দিছি, সম্পূর্ণ ফ্রি। যে কেউ এখন আসলে আমাদের মাধ্যমে আপনি এই সুযোগটি নিতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট যেমন ওপেন করতে পারেন। আর এখন আগে যেমন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার পাইতে হয়তো একটু দেরি হতো, এখন কিন্তু আপনি সাথে সাথে অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর যারা অ্যাকাউন্ট খুলছেন আমাদের সাথে, তাদের সবচেয়ে বড় সুবিধা হলো তিনি অ্যাকাউন্ট খোলার পরপরই এনবিএল এর যে আই পাওয়ার অ্যাপসটি ডাউনলোড করে নিলে আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটি যেমন দেখতে পাচ্ছেন, আপনি আপনার অ্যাকাউন্টে জমা টাকা আপনি বিকাশ, রকেট অথবা নগদে আপনার পরিবারের যে কোনো লোককে আপনি এখানে বসেও আপনি সেটাকে ট্রান্সফার করে দিতে পারছেন। সেটাও কিন্তু একটা বাড়তি সুবিধা। দ্যাট মিনস যত দিন যাচ্ছে সুবিধা তত আমাদের হাতের নাগালে চলে আসছে। তার মানে আমরা অ্যাপের মাধ্যমেই আসলে ট্রানজেকশনটা করতে পারছি মালয়েশিয়াতে বসেই। জি, চমৎকার চমৎকার। অসীমধার কিছু বলবেন? ধন্যবাদ নাজমুল ভাই এবং আক্তার ভাইকে। আক্তার ভাই, আমার কাছে কিছু প্রশ্ন আছে, যারা দর্শক শ্রোতারা শুনছেন উনাদের মাধ্যমে আসলে প্রশ্নগুলো এসেছে আমাদের হাতে। প্রথমত হচ্ছে, এখনো অনেকেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন এই বন্ডের বিষয়টায়। অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশি বন্ড না হয়ে আপনাদের মাধ্যমে কিনলেন, তারপর ওনার টাকাটা কোথায় আসবে? এটা কি মালয়েশিয়াতে আসবে নাকি এটা বাংলাদেশে যাবে? অথবা উনি যদি ইনকাম ট্যাক্স দিতে চায়, উনি কি মালয়েশিয়াতে দিবেন না বাংলাদেশে দিবেন? এবং তার সাথে সাথে উনার বন্ডটা উনি যদি ভাঙাতে চান, 5 বছরের জন্য উনি করেছেন, হয়তো উনি 5 বছর পরে ভাঙাতে চান অথবা 5 বছরের আগেই ভাঙাতে চান, তখন ওনার এটার প্রক্রিয়াটা কি ধরনের হবে? আপনি যদি আবার একটু আমাদেরকে এটা ব্যাখ্যা করতেন। যে এটা একটা শুরু হতে পারে। আপনার প্রথম যে কথাটা সেটা হলো, বন্ড হবে বাংলাদেশে, আপনার টাকাও জমা হবে বাংলাদেশে, আপনার এই বন্ডের উপরে কোনো ট্যাক্স কাটা যাবে না। আপনি বন্ড আমাদের মাধ্যমে এখান থেকে সংগ্রহ করবেন। বন্ড হওয়ার হয়তো 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার বন্ড আপনি হাতে পেয়ে যাবেন। আপনি বন্ড হাতে পাওয়ার পরে আপনি যদি মনে করেন আপনি বন্ডটি ভাঙাবেন, সেক্ষেত্রে এই বন্ডটি আপনাকে বাংলাদেশে পাঠাতে হবে। বাংলাদেশে পাঠানোর পরে এই বন্ডটি এনক্যাশ হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এই বন্ডের টাকা বাংলাদেশে যেমন জমা হবে, আপনাকে ভাঙাতেও হবে বাংলাদেশ থেকে। অনেকে হয়তো মনে করতে পারেন আমি যেহেতু মালয়েশিয়ায় বসে বন্ড করছি, আমি টাকাটা মালয়েশিয়ায় পাবো কিনা। না, আপনি টাকাটা মালয়েশিয়া থেকে পাবেন না, আপনার টাকা বাংলাদেশ থেকেই এই টাকাটা সংগ্রহ করতে হবে। আপনি যদি মেয়াদের আগে বন্ড ভাঙাতে চান,
আপনি একটা অ্যাপ্লিকেশন সহ অরিজিনাল বন্ড আপনাকে যেখানে করছেন, দ্যাট মিনস ন্যাশনাল ব্যাংক থেকে করলেন, ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আপনি পাঠিয়ে দিবেন আপনার ওই বন্ড মেয়াদের আগে, মেয়াদ পূর্তির আগে, ঠিক যে সময় আপনি অ্যাপ্লিকেশনটা দিবেন, কিছু প্রক্রিয়া আছে বাংলাদেশ ব্যাংকের, প্রক্রিয়া শেষে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। আবার আপনি যদি 5 বছর পরে যদি বন্ড যদি ভাঙাইতে চান, একই প্রক্রিয়া, 5 বছর পরে বন্ড সহ একটা অ্যাপ্লিকেশন আমরা পাঠিয়ে দেব, এই টাকা এনক্যাশ হয়ে ঠিক আপনার অ্যাকাউন্টে ঢুকবে, অথবা আপনি যাকে দিতে বলবেন টাকাটা, যাকে অথরাইজ করবেন, টাকা তিনিই পাবেন। আমার মনে হয় পরিষ্কার করতে পারছি। এবং এই বন্ডে আবারও বলি, এই বন্ডে কিন্তু কোনো ট্যাক্স নাই। অনেকে আবার বলছেন যে ট্যাক্স এখানে দেবো না ওখানে দেবো, কোথাও ট্যাক্স দিতে হবে না। এই বন্ড সম্পূর্ণ ট্যাক্স মুক্ত। ধন্যবাদ আক্তার ভাই। ধন্যবাদ আক্তার ভাই আপনার সুন্দর এবং সহজ ভাষায় এই আলোচনাটা করার জন্য। আমি আবারও দর্শক শ্রোতাদের বলতে চাই, বন্ডের ক্ষেত্রে প্রক্রিয়াটা খুবই সহজ। প্রথমত এই কারণে সহজ, আপনি যখন বন্ডটা কিনতে চাচ্ছেন অথবা কিনতে চাইবেন, তখন আপনি ন্যাশনাল ব্যাংক অথবা অন্যান্য যে রেমিটেন্স হাউসগুলো বাংলাদেশের এখানে আছে, অর্থাৎ কুয়ালালামপুরে আছে, তাদের মাধ্যমে আপনি কিনবেন। কেনার পর বন্ডের যে পেপারস গুলো বা কাগজপত্রগুলো ন্যাশনাল ব্যাংক অথবা অন্যান্য রেমিটেন্স হাউসগুলো ওনাদের নিজ দায়িত্বে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন এবং আপনার হাতে তুলে দিবেন। এবং এই পর্যন্তই ন্যাশনাল ব্যাংক অথবা অন্যান্য রেমিটেন্স হাউসগুলোর কাজগুলো শেষ হয়ে যাবে। যখন আপনার হাতে কাগজটা চলে আসবে, তখন এই কাগজের দায় দায়িত্ব আপনার এবং এই কাগজের মালিকানাও আপনার। এখন একজন মালিক হিসেবে আপনি যদি এই বন্ডটা ভাঙতে চান, আপনাকে বাংলাদেশে আসলে ভাঙতে হবে, কারণ বন্ডটা কেনার সময় মালয়েশিয়ান টাকাটা রেমিট হয়ে বাংলাদেশে চলে যাবে। সো এই টাকাটার কোন রকম ইনকাম ট্যাক্স অথবা কোন রকম লায়াবিলিটি মালয়েশিয়ান গভর্নমেন্ট বা মালয়েশিয়ার ট্যাক্সের উপর আসবে না, এটা পুরোটাই আপনার হিসেবে চলে যাবে। আমি আবারও বিভ্রান্তিটা দূর করতে চাই, বন্ড কেনার সময় যে টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন অথবা খরচ করে ফেলছেন, এইটার কোনরূপ সুবিধা অথবা কোন রকম ইফেক্ট আপনার ইনকাম ট্যাক্সে আসবে না। এই বন্ড কেনার টাকাটা অনেকটা আপনার সাধারণ খরচের মতোই হবে। আপনি যেরকম প্রতি মাসে টাকা পাঠান অথবা কোনো সময় টাকা পাঠিয়ে দেন, এটার অংশটাও এরকমই হয়ে যাবে। সো মালয়েশিয়ান ইনকাম ট্যাক্সের জন্য এইটার প্রয়োজনে অথবা বন্ডের জন্য আপনি কোন রকম সুবিধাও পাবেন না অথবা কোন রকম ইফেক্টও আসবে না। আপনার পুরো ইফেক্ট আসবে বাংলাদেশে, অর্থাৎ আপনি যখন এটা ভাঙতে চাইবেন। এবং বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা সুবিধা আপনারা পাবেন অথবা আমরা পাবো যারা এই বন্ডটা কিনতে চাই। আপনি যখন এই বন্ডটা ভাঙতে চাইবেন, বন্ডটা ভাঙার দুইটা অপশন, একটা হচ্ছে মেয়াদ পূর্ণ হওয়া অথবা মেয়াদের আগে। অর্থাৎ 5 বছরের বন্ড কিনে আপনি যদি 5 বছরের আগে ভাঙতে চান, এটা হয়ে যাবে মেয়াদ পূর্তির আগে। আর 5 বছরের বন্ড 5 বছর পূরণ হওয়ার পরে যদি ভাঙতে চান, এটা হবে সাধারণভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়া। ওই সময় আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আসবে তার উপর আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে, আপনার যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে অথবা কোনো সঞ্চয় থাকে, তার আয়ের উপর আপনাকে একটা ইনকাম ট্যাক্স ব্যাংক থেকে কেটে নেয়। কিন্তু এই বন্ডগুলোর উপর ব্যাংক থেকে কোনো রকম ট্যাক্স কাটবে না, যেহেতু এটা রেমিটেন্সের মাধ্যমে এই বন্ড আপনি কিনছেন। অর্থাৎ আপনাকে 1, 2 অথবা যে কোনো পরিমাণ ইনকাম ট্যাক্স আর দিতে হবে না। আমার মনে আরেকজন, হয় আমি একটুখানি বলে নিই। আরেকজন প্রশ্ন করছেন যে বাসা থেকে বাসায় বসে রেমিটেন্স পাঠানোর কোনো সুবিধা আছে কিনা। আমি জাস্ট একটু এটা করি। সেটা হলো, যদি আমাদের সাথে আপনার অলরেডি রেজিস্ট্রেশন যদি থেকে থাকে, তাহলে আপনি আমাদের মে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করে আমাদেরকে স্লিপটা পাঠিয়ে দিলে আমরা আপনার টাকাটি সেন্ড করে আপনার ফিরতি মেল অথবা হোয়াটসঅ্যাপে আমরা রিসিপ্টটা দিয়ে দেই এবং কত টাকা কিভাবে পায় ডিটেলস সেখানে থাকে। কাজে আপনি এই মুহূর্তে যদি আপনার বাসায় বসেও যদি টাকা পাঠাইতে চান, অ্যাকাউন্ট ট্রান্সফার করেও টাকাটা পাঠানো সম্ভব। আচ্ছা আক্তার ভাই, আমাদের একজন দর্শক একটা কোশ্চেন করেছে যে
Is there any Islamic financing bond or products of Bangladesh Bank for experts? একটা তো আপনার যেটা আমরা বললাম যে আমাদের সঞ্চয়পত্র আছে, ওয়েজার্নার্স বন্ড আছে যেটা বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে, এছাড়া কি কোনো ইসলামিক ফাইন্যান্সিং প্রোডাক্ট কি আছে কিনা? ইসলামিক ফাইন্যান্সিং প্রোডাক্ট আপনারা জানেন যে সপ্তাহ দুয়েক আগে সরকার অলরেডি লঞ্চ করছে একটা, যার ভিতরে ইসলামিক ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক তারাও কিছু বন্ড ইতিমধ্যে কিনে নিয়েছে। তবে প্রবাসীদের জন্য এখন এই বন্ডটা উন্মুক্ত করা হয়নি, যদিও প্রবাসীদের একটা দাবি আছে খুব শীঘ্রই এটা উন্মুক্ত করার জন্য। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই প্রবাসীদের জন্য ইসলামিক বন্ড ইস্যু হবে, এবং সেটা আমরা আশা করি হয়তো আগামী জুন জুলাইয়ের ভিতরেই হয়তো এই বন্ডটা চলে আসবে বাজারে। ওকে, ধন্যবাদ। অসীমদা। আক্তার ভাই, আমার মনে হয় আমরা আমাদের আজকের যে বিষয় ছিল রেমিটেন্স সম্ভাবনা এবং আমাদের কি ধরনের অসামঞ্জস্যতা অথবা আমাদের কি ধরনের অবস্টাকল আছে, আমরা অনেক আলোচনা করেছি। আমরা এবার একটু দর্শকদের প্রশ্নের উত্তরে চলে যেতে চাই। অনেক দর্শক প্রশ্ন করেছে বা প্রশ্ন করে জানতে চেয়েছে, এই অনেকেই যেহেতু দেশের বাইরে থাকে এবং অনেকেই কুয়ালালামপুর অথবা একদম মেইন স্ট্রিম জায়গাগুলোতে থাকেন না, সেক্ষেত্রে কিভাবে ওনারা এই ইনফরমেশন গুলো পেতে পারে? কার মাধ্যমে আপনাদের ন্যাশনাল ব্যাংকে অথবা অন্য কোনো স্ট্রিমে ওনারা যেতে পারেন? আমাদের ফেসবুক যেমন আছে এনবিএল মানি ট্রান্সফার, ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটও আছে এনবিএল মানি ট্রান্সফার। এখানে গেলেও আমাদের ফোন নাম্বারও আছে, কেউ যদি ডাইরেক্ট যদি কথা বলতে চান অথবা কেউ যদি মেসেজ দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে দেওয়া আছে। দেখা যায় এটা ভেরি ইজিয়ার। এখন আমাদের কাস্টমার সার্ভিস আছে, আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে বলতে বিশেষ করে আপনার সকাল 8টা থেকে 7টা পর্যন্ত, এর ভিতরে আপনার যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য আমাদের কাস্টমার সার্ভিস যেমন আছে। আপনাদের কোনো সমস্যা হলেও, হয়তো টাকা পাঠিয়েছেন অথবা দেরি হচ্ছে, এ টাইপের কোনো প্রকারে হলেও আপনার সেখান থেকে তাৎক্ষণিকভাবে সেটা নিতে পারেন, সেই সুবিধাটা নিতে পারেন। ধন্যবাদ আক্তার ভাই। এবার আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের শ্রমিক ভাইরা বা প্রবাসী ভাইরা যারা এখানে আছেন, তারা আসলে অনেকেই আমাদের দেশ থেকে আসার সময় সেরকম ভাবে পড়াশোনা করে আসেন না বা আসতে পারেন না। তো তাদের আসলে জ্ঞানের পরিধি অনেক কম। তারা এখানে আসে আসলে কায়িক শ্রম দিচ্ছেন, অর্থ উপার্জন করছেন এবং দেশে আসলে রেমিটেন্স পাঠাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী এক্সপার্ট কমিউনিটি আছি, যারা এখানে আসলে আমরা এক্সপার্ট হিসেবে কাজ করতে আসছি, আমরা আসলে কিভাবে ভূমিকা রাখতে পারি? কারণ আপনি যেহেতু ব্যাংকিং চ্যানেলে আছেন, আপনার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো আছে যে কি ধরনের সমস্যা আসলে আমাদের প্রবাসী ভাই বোনরা ফেস করে, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকেও কি ধরনের সাহায্য পেতে পারি। অর্থাৎ আমরা যারা এখানে এক্সপার্ট হিসেবে আছি, আমাদেরও আসলে একটা দায় আছে দেশের মানুষের প্রতি। কারণ বাংলাদেশের মানুষ, আমরা এখানে যারা আছি সবাই তো আসলে বাংলাদেশ থেকেই আসা। তো এই ক্ষেত্রে আমরা এক্সপার্ট কমিউনিটি প্লাস বাংলাদেশ হাই কমিশন, আমরা কিভাবে এই রেমিটেন্স যেন বৈধ পথে বাংলাদেশে যেতে পারে এই ব্যাপারে আমরা কাজ করতে পারি? আপনার অভিজ্ঞতার থেকে আপনি যদি কিছু আমাদেরকে শেয়ার করেন। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি। বাংলাদেশ হাই কমিশনও আমাদের সাথে কাজ করে অনেকদিন যাবত। এখন তো বিডি এক্সপার্টও আমাদের সাথে অ্যাড হয়ে গেল। আমরা মনে করি যে এটা আরো অনেক বড় একটা ভূমিকা সবাই মিলে রাখা যাবে। কোভিডের আগ পর্যন্ত আমরা যেটা করতাম সেটা হলো আমরা বিভিন্ন এরিয়াতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতাম। বিভিন্ন এরিয়াতে আমরা যে বিভিন্ন আমাদের মার্কেটিং পিপল দিয়ে আমরা মানুষকে বুঝাইতাম যে কিভাবে মোটামুটি আপনারা বৈধ পথে টাকা পাঠাইলে কি কি সুবিধা পাইতে পারেন এবং বৈধ পথে কেন টাকা পাঠাবেন, এই কথাগুলো আমরা বুঝাইতাম। এটা আমরা লিফলেটও বিল বন্টন করতাম। কিন্তু কোভিড এর পর থেকে যেহেতু এগুলো সম্ভব না, সবকিছু বন্ধ ছিল, ওই জন্য আমরা ডিজিটালি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে, এই যে আজকে যেমন আপনারা যে প্রোগ্রামটা করলেন, এই প্রোগ্রামটা কিন্তু অনেকেই দেখবেন। এটা যেহেতু আপনার ভিডিও থাকছে,
অনেকেই এটা ইচ্ছা করলে এটাকে দেখতে পাবে। ঠিক এরকম আমরা এখন ছোট ছোট প্রোগ্রাম করে আমরা মনে হয় যে এটা মানুষকে অ্যাওয়্যার করতে পারি। মানুষকে সবচেয়ে বেশি বোঝানো দরকার সেটা হলো আমরা যে যে ফিল্ডেই থাকি না কেন দেশের জন্য আসলে সবাইকে কিছু না কিছু করার দরকার। সবসময় যেখানেই থাকি না কেন আমরা আসলে বৈধ কিভাবে এগোনো যায়, কিভাবে মোটামুটি দেশকে সমৃদ্ধির দিকে নেওয়া যায় সেই চিন্তাই করা উচিত বলে আমি মনে করি। আমরা যে আমাদের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস থেকে আসলে আমরা যেটা দেখছি সেটা হলো মানুষ রেট বেশি পাইলে তখন সেদিকেই আসলে দৌড়াইতে চায়। এবং আমরা একটা ডরমেটরিতে গেছিলাম, সেখানে প্রচুর বাংলাদেশি ভাইরা ছিলেন। বাংলাদেশ ব্যাংকের জিএম স্যারই জিজ্ঞেস করছিলেন যে আপনার টাকা কিভাবে পাঠান, তো তারা বলছিল যে আমরা এইভাবে স্যার অবৈধভাবেই পাঠাই। তারা প্রকাশ্য বলছে কেন স্যার আমরা পয়সা বেশি পাই। এখানে পয়সা বেশি পাইলে কিন্তু সেইটা আসলে যে খুব যে বেশি, আপনি দেখেন বেশি পেয়ে আপনি করবেনটাকে, এখন যে টাকার রেট কমে গেছে, এখন টাকার রেট কমে গেছে, তাহলে এখন কি আপনি বেশি পাচ্ছেন টাকাটা? আসলে পাচ্ছেন। আমি টাকার রেট গভর্নমেন্ট 2% বাড়াই দিল, যারা অবৈধ যারা ব্যবসা করে তারা কিন্তু সেটার উপরে আরো বাড়াচ্ছে। দ্যাট মিনস আমরা যদি 10% যদি বাড়াই, তাহলে যারা অবৈধ ব্যবসা যারা করে তারা কিন্তু আরো 2% বাড়াই দিবে। এটাকে মানুষকে বুঝতে হবে, এটাকে মানুষকে বুঝে তাদেরকে আসলে সঠিক পথে আসতে হবে, দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখতে হবে। এবং আজকে আমরা এই যে মালয়েশিয়াতে কাজ করছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে স্বাধীনতার 50 বছর আমরা পূর্ণ করলাম। আমরা একটা গরিবের দেশ হিসাবে সবসময় চিহ্নিত ছিলাম। আপনি দেখেন শিল্প কলকারখানা সমস্ত সব দিক থেকে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে বলি আমার মনে হয় যে আগামী 5 থেকে 7 বছর পরে মালয়েশিয়ায় আমাদের দেশের লোক আর কেউ আসবে না। এমনও হতে পারে যে অন্য দেশের লোক আমাদের দেশে যে কর্মসংস্থান করতে পারে। আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে প্রায় 2 লক্ষের উপরে লোকজন কিন্তু বাংলাদেশে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশের লোক, শুধু ইন্ডিয়া না, বিভিন্ন দেশের এই যে গার্মেন্ট সেক্টরে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন কিন্তু আমাদের দেশে এটি কাজ করে। কেন কাজ করে? সেটা হলো আমাদের দেশ কিন্তু উন্নত হচ্ছে, আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের আগে সক্ষমতা ছিল না, এখনো কিন্তু সক্ষমতা বাড়ছে। সেজন্য আপনার আমার ছোট ছোট যে উদ্যোগগুলো, আপনার আমার ছোট ছোট যে কন্ট্রিবিউশন গুলো, আপনার আমার ছোট ছোট যে সততাগুলো, ন্যায় নিষ্ঠাগুলো, সেগুলো দিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, দেশ কিন্তু অবভিয়াসলি এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাওয়া মানে আপনার আমার সন্তান এগিয়ে যাওয়া, দেশ এগিয়ে যাওয়া মানে আমরা সুখে শান্তিতে থাকি। সেজন্য আমি মনে করি সমস্ত সবগুলো যতগুলো এই যে অবৈধ পথ যেগুলো আছে, সেগুলো আমাদের নিজেদের ভালোর জন্য আমরা পরিহার করে আমরা সঠিক পথে চলে আসি। এবং রেমিটেন্সের, বিশেষ করে অবৈধ রেমিটেন্স যেটা, এটা আমরা সবসময় না বলি। আপনারা যখন যেভাবে আমাদের কাছে জানতে চাইবেন, আমরা আপনাদেরকে সেভাবেই উপকার করার জন্য এগিয়ে আসবো। আপনারা যখন যে ফিল্ডে যেভাবেই ডাকবেন, আমরা সেখানেই যেতে রাজি আছি। আপনাদের কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি এবং যাব। আপনারা দেখেন করোনা মহামারীর সময় আমরা কিন্তু ব্যাংকগুলো, সমস্ত এই যে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরের যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো কিন্তু প্রায় 550 কোটি টাকা কিন্তু শুধুমাত্র ওই প্রবাসীদের জন্য কিন্তু ডোনেট করছে। প্রবাসীদের সেই টাকা দিয়েই কিন্তু গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে তাদের সংস্থানের ব্যবস্থা করছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কর্মসংস্থান ব্যাংক তারাও কিন্তু ঋণ দেওয়া শুরু করেছে। প্রতিদিন প্রায় গড়ে 17 থেকে 20 কোটি টাকা তারা ঋণ দিচ্ছে। আমি এই খবরগুলো প্রতিদিনই রাখি। আপনি প্রবাসে কাজ করছেন, আপনি বৈধভাবে ছিলেন, আপনি বৈধভাবে রেমিটেন্স পাঠিয়েছেন, আপনি ডকুমেন্ট দেখাইলেই কিন্তু এখন 5 লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ পাচ্ছেন। এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আসলে আপনার আমার অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে স্বাধীনতার 50 বছরে আরো এগিয়ে যাবে। আপনি আমি যদি সঠিক পথে যদি থাকি, 50 বছর না, আমরা আশা করি আগামী 5 থেকে 7 বছরের ভিতরে এখন যে প্রবৃদ্ধি আছে এইটা ডাবলে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা অনেক কথা বললাম, এরপরেও আর কিছু যদি জানা দিয়ে থাকে আমি আসছি আপনাদের সাথে। জি, অনেক ধন্যবাদ আক্তার ভাই আপনাকে। আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। আমি একটা বিষয়ে আপনাকে একটু অনুরোধ করতে চাই। এটা আমাদের স্বাধীনতার মাস, আমাদের জন্য ঐতিহাসিক মাসও বটে, আমাদের 50 বছর পূর্তি।
এই উপলক্ষে আপনি কি কোনো রকম একটি ঘোষণা দিতে পারেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য, যারা অ্যাকাউন্ট খুলতে চায় আপনার ব্যাংকে, তারা কোনো রকম ডিসকাউন্ট অথবা এই ধরনের কোনো সুবিধা, স্পেশাল সুবিধা পেতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে, খুব ভালো ইয়ে করছেন। এই মুহূর্তে যারা অ্যাকাউন্ট খুলতে আসবে স্বাধীনতার 50 বছর উপলক্ষে আমরা একটা এক্সপ্রেস সার্ভিস আপনাদের জন্য আগামীকাল থেকে ওপেন করব। সেটা হলো, যদি কেউ অ্যাকাউন্ট খুলতে আসেন, আমরা বিনা খরচে যেমন অ্যাকাউন্ট ওপেন করব, এবং আমরা আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও ইনস্ট্যান্টলি দেওয়ার ব্যবস্থা করব, আপনার অ্যাপস ডাউনলোড করে দেওয়ার ব্যবস্থা করব, যেটাতে আপনি এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত সার্ভিসগুলো পেতে পারেন এবং আপনার মনে যেন কোনো সংশয় না থাকে, সেই ব্যবস্থাটা আমরা করার জন্য আশা করতেছি কাল সকাল থেকে ইনশাল্লাহ শুরু করে দেব। ধন্যবাদ আক্তার ভাই। আরেকটু যদি জানতে চাই, খুবই সুন্দর উদ্যোগ এবং আমরা খুবই ধন্যবাদ জানাতে চাই আপনাকে এই বিশেষ একটি এটা তো এক ধরনের অফার, আসলে বিশেষ অফার দেওয়ার জন্য। বাট আরেকটা জিনিস যদি জানতে চাই, কতদিন পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে, মানে এটার মেয়াদকাল কয়দিন হবে? এটার মেয়াদকাল পুরো এপ্রিল পর্যন্তই থাকবে। আচ্ছা, অর্থাৎ আজকে থেকে আগামীকালকে থেকে শুরু করে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এই মেয়াদটা 30 তারিখ থাকবে। পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। এবং আমি আমাদের প্রবাসী ভাই বোনদের বলতে চাই, এটা একটা বিশেষ ঘোষণা এবং আমি বলবো অনেক ভালো একটা উদ্যোগ ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। আপনারা এই অফারটা নিতে পারেন বিনা খরচে, বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করা এবং এক্সপ্রেস সার্ভিস পাওয়া। জি। আক্তার ভাই, আমরা একেবারে শেষ প্রশ্নে চলে যাব, একদম শেষের দিকে। আক্তার ভাই, আপনি জানেন বিডি এক্সপার্ট কমিউনিটি সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে থাকে, বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে, শুধুমাত্র প্রবাসী ভাই বোনদেরকে বা প্রবাসী বাংলাদেশিদেরকে একই সুতোয় গেঁথে নেয়ার জন্য। অর্থাৎ বাংলাদেশের বাইরে আমরা যেন একজন আরেকজনকে আমাদের মাধ্যমেই সাহায্য করতে পারি। এবং আপনি সবসময় আমাদের সাথে থাকেন এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনার সহযোগিতা পাই, আপনার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকেও সহযোগিতা পাই। সো এই ব্যাপারগুলো নিয়ে আপনি যদি আমাদেরকে একটু আপনার অভিজ্ঞতা এবং কোনো পরামর্শ যদি থাকে, আপনার মাধ্যমে তো অন্যান্য প্রবাসী ভাই বোনেরা এগুলো জানতে পারবেন। আসলে আমি যেটা মনে করি সেটা হলো, আমরা প্রবাসে যে যেখানেই আছি না কেন, সবসময় একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। তার কারণ হলো, আপনি আমি হয়তো ভালো জবে আছি, তার মানে এই নয় যে আপনি আমি সমাজের কাছে কোনো দায়বদ্ধ নই। আমরা যে যেখানেই যে অবস্থানেই থাকি না কেন, আমরা সবাই একে অপরের দুঃখে এগিয়ে আসা উচিত। বিশেষ করে আমরা যে সমস্ত দেশে আছি, শ্রমিক বান্ধব যে দেশগুলোতে আছি, শ্রমিকদের যদি কোনো সমস্যা যদি হয়, সাথে সাথে এগিয়ে আসা উচিত। একটা শ্রমিকের অসহায়, সে ডাক্তার দেখাতে পাচ্ছে না, আমরা কিন্তু এ ধরনের কোনো প্রকার সংবাদ পেলে আমরা সেখানেও এগিয়ে যাই। একজনের ডেড বডি পাঠানো যাচ্ছে না, আমরা সবাই মিলে যদি সাহায্য যদি করি, ডেড বডি খুব দ্রুত তার বাবা মায়ের কাছে পাঠানো যায়। ঠিক তেমনি আমি মনে করি কমিউনিটিতে যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা কাজকাম করছি, তারা যদি আমরা সবাই একটা আমব্রেলার নিচে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি, ইফোর্টটা আরো অনেক বেশি হয় এবং সেটা এগিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দর হয়। ধন্যবাদ। ধন্যবাদ আক্তার ভাই, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমরা আশা করব আমাদের এই আলোচনা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা অনেক উপকৃত হবে, বিশেষ করে রেমিটেন্স পাঠানোর জন্য। এটা আমাদের অর্থনীতির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং অনেক বড় একটা উৎস, উভয়ই। সো আমরা আশা করব আজকের এই আলোচনাটা অনেক বেশি সাহায্য করবে সামনের দিনগুলোতে প্রবাসী ভাই বোনেরা যখন বাংলাদেশে তাদের টাকা পাঠাতে চাইবেন অথবা সঞ্চয় করতে চাইবেন। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা আনুষ্ঠানিকভাবে এখন বিদায় নিব এবং আজকের এই বৈঠকটি শেষ করব। নাজমুল ভাই, আপনি যদি বৈঠকের সমাপ্তি টানেন আজকে। ধন্যবাদ আক্তার ভাইকে, অবশ্যই আবার আরেকবার ধন্যবাদ দিচ্ছি চমৎকার ইনফরমেটিভ একটা সেশন করার জন্য। এবং আমরা আশা করি আমাদের প্রবাসী ভাইরা এবং আমরা সবাই এখানে যারা আছি দেশ থেকে অনেক দূরে,
এবং আমাদের কষ্টার্জিত পয়সা যারা আমরা দেশে পাঠানোর জন্য চেষ্টা করছি বা ইয়ে করছি, তাদের জন্য এই ইনফরমেশন গুলি মানে যথেষ্ট কার্যকরী করবে, কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আক্তার ভাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নাজমুল ভাই। আবার দেখা হবে কোনো এক বৈঠকে। বাই বাই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।